একটা ছেলে ভার্সিটির মাঠ দিয়ে হেঁটে তার ক্লাসে যাচ্ছিল। এমন সময় তাকে পেছন থেকে কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে ডাক দেয়। যে ছেলেটাকে ডাক দেয় তার নাম মুস্তাকিন রহমান। এই ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছে, সেজন্য হয়তো ডাক দিতে পারে। দেখে বোঝা যাচ্ছে সিনিয়র ওরা। মুস্তাকিন ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, জি ভাইয়া, আমাকে ডেকেছিলেন? তাদের মধ্য থেকে একটা ছেলে মুস্তাকিনকে উদ্দেশ্য করে বলল, ভার্সিটিতে নতুন নাকি? জি ভাইয়া। সিনিয়রদেরকে সালাম না দিয়ে ভেতরে যাচ্ছিলে কেন? আমাদেরকে চোখে পড়েনি নাকি? দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলে? না ভাই, আসলে আপনাদেরকে দেখতে পাইনি। মুস্তাকিন সালাম দিয়ে জিজ্ঞেস করলো সিনিয়রদের কেমন আছে। তখন সেখানে থাকা ছেলেমেয়েগুলো উচ্চ স্বরে হেসে ওঠে। তারপর সেখান থেকে মুস্তাকিনকে চলে যেতে বলে সিনিয়ররা। মুস্তাকিন ক্লাসে আসার পর দেখতে পায় সবাই ভালো ভালো জামা কাপড় পরে আছে, এক কথায় ব্র্যান্ডেড। আর মুস্তাকিন সেই রকম দামিও না আবার কম দামিও না, মিডিয়াম কোয়ালিটির জামা কাপড় পরে গিয়েছে। মুস্তাকিন ক্লাসে আসার পর সবচেয়ে পিছনের সিট দেখতে পায় খালি। মুস্তাকিন সেখানে বসে পড়ে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে মুস্তাকিনের পাশে বসে পড়ে। ছেলেটা মুস্তাকিনকে বলল, হাই, আমি রাফি, তোমার নাম কি? আমি মুস্তাকিন। আমরা কি ফ্রেন্ড হতে পারি? একসাথেই তো পড়ি। তোমার কি সমস্যা হবে আমার সাথে বন্ধুত্ব করতে? আমার সমস্যা হবে কেন? আমরা যেহেতু একসাথে পড়ি তাই আমরা তো ফ্রেন্ড হতেই পারি। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, আমার সাথে বন্ধুত্ব করতে তোমার কোনো সমস্যা নেই তো? আরে কি বলো, বন্ধুত্ব কি ধনী আর গরিব দেখে হয়? তুমি যেমনটা ভাবছো, আমার বাবা ততটা বড় লোক নই। আর হ্যাঁ, আমরা এখন থেকে যেহেতু বন্ধু, তুমি করে না বলে তুই করে বলতে হবে এখন থেকে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। চেষ্টা না করে এখন থেকে তুই করে বলতে হবে। আচ্ছা বাদ দে, এখন বল তোর বাসা কোথায়? মুস্তাকিন একটু চুপ করে থাকে। কিছুক্ষণ ভেবে তারপর বলল, আমার বাসা গ্রামে। এখানে শহরে থেকে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করি, সেটা দিয়ে নিজের খরচ চালিয়ে নেই। ও, তাহলে তো খুব ভালো কথা। আর আমি আমার বাবার টাকা নষ্ট করছি। আচ্ছা, তোর বাসায় কে কে আছে? তখনই ক্লাসের টিচার আসে। মুস্তাকিনকে চুপ থাকতে দেখে রাফি ভেবেছে হয়তো মুস্তাকিনের বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই, থাকলে অবশ্যই মুস্তাকিন বলতো। এই বিষয় নিয়ে রাফি ঠিক করে মুস্তাকিনকে আর জিজ্ঞেস করবে না। এটা জিজ্ঞেস করলে হয়তো মুস্তাকিন কষ্ট পাবে। ক্লাসের টিচার এসে সবার সঙ্গে আলাপ আলোচনা করতে থাকে। সবার বাবার নাম, নিজের নাম, বাসা কোথায়, কে কী কাজ করছে, এসব কিছু জিজ্ঞেস করছিল এবং সবার সঙ্গে পরিচিত হচ্ছিল। কিছুক্ষণ পর যখন মুস্তাকিনের পালা আসে, তখন মুস্তাকিন কিছু বলতে যাবে তার আগেই রাফি বলে উঠল, স্যার, ওর মা বাবা নেই, ওকে আর এই বিষয় নিয়ে বলে কষ্ট দেবেন না প্লিজ। ও, আমি জানতাম না তুমি কি নিজের খরচ নিজে চালাচ্ছ। মুস্তাকিন রাফির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মুস্তাকিন রাফিকে তো এসব কথা বলেনি, তাহলে রাফি এসব কথা কেন বললো? মুস্তাকিন এসব নিয়ে আর ভাবলো না, কারণ রাফি যা করেছে ভালোই করেছে। মুস্তাকিন আপাতত তার ফ্যামিলির পরিচয় দিতে চায়নি। স্যারের কথায় মুস্তাকিনের ধ্যান ভাঙে। মুস্তাকিন তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লো, তারপর স্যারের দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমি একটা রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করতেছি। ওখান থেকে যা আসে তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালোভাবে চলে যায়। গুড, এখন তুমি কষ্ট করতেছো, ভবিষ্যতে এর সুফল নিশ্চয়ই পাবে। মনে রেখো, কষ্ট সবসময় থাকে না। অন্ধকার রাতের পরে যেমন সুন্দর আলোকিত দিন আমরা পাই, ঠিক তেমনি কষ্টের পরও সুখ পাবে তুমি। আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমাকে বলে ফেলবে, কোনো সংকোচ বোধ করবে না। মনে থাকে যেন, আর ভালো করে পড়াশোনাটা শেষ করো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তোমার জন্য সামনে ভালো কিছু রেখেছে। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমার জন্য। এটা বলে মুস্তাকিন বসে যায় এবং এর পরবর্তী স্টুডেন্টদের পরিচয় নিচ্ছে স্যার। মুস্তাকিন বসে যাওয়ার পর রাফি বলল, আমি শুনেছি এই স্যার অনেক ভালো একজন মানুষ। আজকে নিজের চোখের সামনেও দেখে নিলাম। অনেক স্টুডেন্টকে উনি বিনা টাকায় টিউশন করিয়েছে এবং করিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর কমপক্ষে 40 থেকে 50 জন স্টুডেন্টকে উনি বিনা টাকায় টিউশন করিয়েছে। আসলে ভালো মানুষ। স্যারের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম, ছাত্র আর টিচারের বন্ডিংটা এমনই হওয়া উচিত, যেখানে কোনো সংকোচ না করে সবকিছু বলা যেতে পারে। সবার পরিচয় নিয়ে স্যার প্রথমে উনার পরিচয় দিয়েছিলেন সকলকে। তারপর স্যার সবাইকে নির্দেশনা দিলেন যে তোমরা কিভাবে পড়ালেখা করবে, কিভাবে লেখাপড়া করলে ভালো রেজাল্ট করতে পারবে, ভালোভাবে চলতে, মানুষকে উপকার করতে আরো ভালো ভালো দিক নির্দেশনা দিয়েছেন স্যার। এক কথায় বলা যেতে পারে ক্লাসের সব স্টুডেন্টদের মন জয় করে নিয়েছেন আজকে স্যার।
ভার্সিটি শেষ করে মুস্তাকিন চলে যায় বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে যায় রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কাজ করতে থাকে। রেস্টুরেন্টে যখন খালি ছিল তখন মুস্তাকিন গিয়ে একপাশে বসে। তার সাথে আরও দুজন লোক ছিল, তারাও ওয়েটারের কাজ করতো। তাদের সঙ্গে মুস্তাকিনের খুব ভালো সম্পর্ক ছিল। শুধু তাদের সঙ্গে নয়, এই রেস্টুরেন্টের সকল ছোট বড় পোস্টের লোকজনের সঙ্গে মুস্তাকিন যখন ওই লোক দুজনের সঙ্গে কথা বলছিল তখনই তাদের এখানে ম্যানেজার সাহেব আসে। ম্যানেজার এসে মুস্তাকিনকে উদ্দেশ্য করে বলল, মুস্তাকিম, তোমার আজকে তো প্রথম ভার্সিটি ছিল, তা ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। একজন স্যার আমাদের সঙ্গে খুব ভালোভাবে পরিচয় হয়েছেন এবং আমাকে বলেছে যদি কোনো কিছু প্রয়োজন হয় ওনাকে বিনা সংকোচে বলতে। আজকের যুগে এরকম একজন শিক্ষক পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এটা অবশ্য ঠিক বলেছো। তুমি আগের টিচার আর এখনকার টিচারদের মধ্যে অনেক পার্থক্য। শুধু টিচারদের বললে ভুল হবে। আগের ছাত্ররা যখন রাস্তা দিয়ে একজন টিচার যেত, সে সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে যেত, এমনকি বাইক থাকলেও বাইক নিয়ে হেঁটে যেত। আর এখনকার যুগে বাইক থেকে নামবে তো দূরের কথা, স্যারদেরকে দেখলে সামনে দিয়ে আরো জোরে বাইক চালিয়ে চলে যায়। জি স্যার। আচ্ছা স্যার, আমি এখন যাই, ওদিকে কাস্টমার এসেছে। মুস্তাকিন চলে যায়। কাস্টমার এসেছে সেখানে। মুস্তাকিন সেখানে গিয়ে দেখতে পায় কাস্টমার আর কেউ না, রাফি ছিল। মুস্তাকিন গিয়ে রাফিকে জিজ্ঞেস করলো, কি রে তুই এখানে? তোর সঙ্গে দেখা করতে আসলাম, আর 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। বেশ কিছুক্ষণ পর মুস্তাকিন ট্রেতে করে 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে আসে, এনে রাফির সামনে রাখে। রাফির টেবিলে 2 কাপ কফি রাখার পর রাফি বলল, বস এখানে। এখানে বসবো মানে? আমি ডিউটিতে আছি। রাফি এখানে দেখলে ম্যানেজার স্যার সমস্যা হবে। আর লোক কোথায় তোর সাথে? তোর জন্য একটা অর্ডার করছি, এখন চুপচাপ কথা না বলে বস এখানে, আর না হলে আমি ম্যানেজার সাহেবকে ডাকবো। মুস্তাকিন কিছু বলতে যাবে তার আগে ম্যানেজার সাহেব বলে উঠছেন, আমাকে কিছু বলতে হবে না বা ডাকতে হবে না। মুস্তাকিম, ওনার সাথে বসে পড়ো, কফিটা খেয়ে নাও। আর এটা কি তোমার ফ্রেন্ড নাকি? জি স্যার, মুস্তাকিন আমার ফ্রেন্ড। আজকে আমাদের দেখা হয়েছে ভার্সিটিতে। এখন ওকে বলতেছি এখানে বসার জন্য, কিন্তু ও বসতেই চাইছে না। মুস্তাকিম, এটা কিন্তু ঠিক নয়। তাড়াতাড়ি বসে পড়ো, এখানে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ রাফি, ওকে একটু দেখে রেখে তো। আমার জানা মতে এই শহরে ওর কেউ নেই। জানোই তো এই শহরটা কত স্বার্থপর। মানুষের পাশে মানুষ মারা গেলেও কেউ তার খোঁজ নেয় না। এটা বলে ম্যানেজার সাহেব চলে গেল। তোর ম্যানেজার স্যার খুব ভালো মনের মানুষ দেখে বোঝা যাচ্ছে, না হলে আজকালকার যুগে মানুষ এরকম একটা দেখা যায় না। সত্যি বলেছিস রে, স্যারের মতো মানুষ হয় না। আমি যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে আমার অনেক খেয়াল রেখেছে, ভালো মন্দ সব কিছুই জিজ্ঞাসা করে। আজকে ভার্সিটি থেকে আসার পর ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটলো সব কিছু জিজ্ঞাসা করেছিল। সাথে আমাকে আরও অনেক কিছু উপদেশ দিয়েছে স্যারদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। এইসব হ্যাঁ, বুঝতে পারছি। জানিস, আমাদের শহরে না ওনাদের মতন মানুষের বড্ড অভাব। ওনাদের মতন মানুষ যদি থাকতো তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম, কিন্তু এখনকার মানুষদেরকে তো আর বিশ্বাস করাই দেয়। আচ্ছা, এখন এসব কথা বাদ দে, বলতো রাতে এখান থেকে কয়টার সময় যাবি? আমি এখানে 2টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করি, আর যদি বেশি ডিউটি করি 10টা পর্যন্ত যদি করি তাহলে সেটা হবে ওভারটাইম। রাত 8টার পরে আমার ডিউটি শেষ, 8টায় চলে যাব। এতদিন ওভারটাইম করছিলাম, এখন থেকে তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। পড়াশোনা যদি ভালোভাবে করা যায় তাহলে ভবিষ্যতে আর ওয়েটারের কাজ করতে হবে না, বড় চাকরি করা যাবে। আচ্ছা, এখন আমি উঠি রে। আমার পরিবারের লোকজনদের সঙ্গে এখানে এসেছিলাম, এই যে পাশের শপিং মলে। এখান থেকে ওনাদের বলে এখানে আসলাম। ভাবলাম এত কাছে যখন এসেছি তখন তোর সঙ্গে দেখা করেই যাই। আচ্ছা ঠিক আছে, তো সাবধানে যাস। ঠিক আছে, আমি যাই তাহলে। আর তুই নিজের খেয়াল রাখিস। এই শহরে কেউ কোনো কথা বলে শুনবি না, নিজের মতন চলাফেরা করবি। রাতের বেলা কিন্তু অনেক অনেক কিছু বলে ছিনতাই করে নিয়ে যায়, তাই সাবধানে থাকিস। ঠিক আছে, সাবধানে থাকবো। রাফি চলে যায় এখান থেকে, আর মুস্তাকিম তাদের খাওয়া কফির মগগুলো ট্রেতে করে নিয়ে যায় কিচেনে। একটু পর ম্যানেজার সাহেব এসে মুস্তাকিমকে বলল, ভার্সিটিতে গিয়ে আজকে নতুন বন্ধু হলো নাকি? এই ছেলেটাকে কিন্তু দেখতে অনেক ভালোই বোঝা যাচ্ছে। আশা করি ছেলেটার সঙ্গে তুমি সেফই থাকবে। জি স্যার, ওর সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম আপনার আর ওর মতো মানুষ আমি লাইফে দ্বিতীয়বার দেখিনি। ও সরি স্যার, আপনাদের নতুন ভার্সিটির প্রথম টিচারকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। আপনাদের এই 3 জনের মতো মানুষ আমি আগে কখনো দেখিনি।
সবাই সবার স্বার্থের জন্য পড়ে থাকে। ম্যানেজার সাহেব একটু হাসলেন, তারপর চলে গেলেন। মুস্তাকিন নিজের কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে রাত 8টা বেজে যায়। মুস্তাকিন তার কাজ শেষ করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যাওয়ার সময় দেখতে পায় একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছে। সময়টা ছিল শীতের, সেজন্য লোকটা একটু একটু কাঁপছিল। লোকটার পরনে শীতের জামা ছিল না, দেখে বোঝা যাচ্ছে লোকটার শীতের জামা কেনার সামর্থ্য নেই। এটা দেখে মুস্তাকিন তার নিজের শীতের জামাটা খুলে লোকটাকে পরিয়ে দিল এবং নিজের পকেট থেকে 3000 টাকা বের করে লোকটাকে দিয়ে দিল। রাস্তা দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছিল। মুস্তাকিনের এরকম কাহিনী দেখে প্রাইভেট কারের ড্রাইভারকে বলল গাড়িটা থামাতে। গাড়িটা থামানোর পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে লোকটা মুস্তাকিনকে দেখছিল। লোকটা মুস্তাকিনের এরকম সহানুভূতি দেখে মনে মনে বলল, মনুষ্যত্ব বোধ এখনো বেঁচে আছে। তখনই লোকটার ফোনে একটা কল আসে। সেই কলটা রিসিভ করার আগে কেটে যায়। লোকটা মোবাইলটা থেকে মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে পায় মুস্তাকিনকে কোথাও দেখা যাচ্ছে না। লোকটা কিছুটা হতাশা নিয়ে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। মুস্তাকিন বাসায় এসে রান্না করে হালকা খাবার খেয়ে পড়তে বসে। তখনই তার ফোনে কল আসে। কলটা দেখে মুস্তাকিনের মুখে হাসি ফুটে ওঠে। তারপর ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কি বললো সেটা বোঝা যাচ্ছে না, মুস্তাকিনের কথা এরকম বোঝা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। আজকে প্রথম দিন তো আমার একটা ফ্রেন্ড হয়েছে, তার নাম রাফি। ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি তো আমার সব খবরই রাখেন। আচ্ছা, ভালো থাকবেন আর কাউকে কিছু বলবেন না। আমি যে দায়িত্ব পালন করতে এসেছি সেটা একবার সম্পূর্ণ করে তারপরেই ফিরবো। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আমি জানি এই কাজটাতে অনেক রিস্ক, কিন্তু বিশ্বাস করেন ওনারা আমার সাথে কিছুই করবে না, কারণ যতই হোক ওনাদের রক্তেরই তো। আমার বিশ্বাস আছে এতটুকু ওদের উপর। হ্যাঁ, আমি সাবধানে থাকবো। হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি, আপনারা খেয়েছেন? অবশ্যই মনে থাকবে। আমার কোনো কিছু লাগলে আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। আমার জন্য এত চিন্তা করতে হবে না, আর ওনাকে কিছু বলবেন না। এখন ওনাকে আমি সারপ্রাইজ দেব, ঠিক আছে? ভালো থাকবেন। রাইকা দেই তাহলে, আসসালামু আলাইকুম। মুস্তাকিন এটা বলে ফোন কেটে দেয়। ফোনের ওপাশে কে ছিল সেটা বোঝা যাচ্ছে না। মুস্তাকিন কল কেটে ফোন পাশে রেখে তারপর পড়ায় মনোযোগ দেয়। যাই কিছু করুক না কেন, মুস্তাকিন আবার পড়াশোনা নিয়ে গাফিলতি করে না। পড়াশোনার বিষয়ে সে অনেক সতর্ক থাকে, সেজন্যই তার প্রত্যেক ক্লাসে ক্লাসে রোল এক থাকে। এখন তো ভার্সিটিতে উঠেছে কত কত মেধা। এখন দেখা যাক কি মনে হয় সে কততমতে অবস্থান করতে পারে। মুস্তাকিন কিছুক্ষণ পড়াশোনা করার পর শুয়ে পড়ে। মুস্তাকিন একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকে, সেখানে সে একাই থাকে, তার সঙ্গে আর কোনো মানুষ থাকে না। সেজন্য তাকে নিজের খাবার নিজেই রান্না করে খেতে হয়। এটা অবশ্য মুস্তাকিনের সমস্যা হয় না, কারণ মুস্তাকিন নিজে রান্না নিজে করে খেতে পারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুস্তাকিন ফ্রেশ হয়ে চুলায় স্যুপ বসিয়ে দেয়। সকালবেলা মুস্তাকিনের স্যুপ দিয়ে হয়ে যায়। তার অবশ্য এই খাবার খেয়ে অভ্যস্ত। স্যুপ রান্না করে খেয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:20 বাজে। তাই মুস্তাকিন তাড়াতাড়ি করে গোসল সেরে রেডি হয়ে যায়, কারণ তার ক্লাস 9:30 থেকে। দেরি হয়ে গেলে স্যার আবার বকাঝকা করতে পারে, সেজন্য সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসার পর সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা ভার্সিটির সামনে চলে আসে। ভার্সিটির সামনে নেমে রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলো, মামা, এখানে ভাড়া কত টাকা? যত টাকা ভাড়া তত টাকাই দিবেন মামা। আমি তো আর আপনার কাছ থেকে বেশি টাকা নেব না। আমি এখানে নতুন আসি মামা, নতুন ভর্তি হয়েছি তো ভার্সিটিতে, সেই জন্য আগে কখনো আসা হয়নি। ভাড়াটাও জানি না, আর জন্য আপনাকে জিজ্ঞেস করেছি। আচ্ছা ঠিক আছে মামা, আমি জানতাম না আপনি ভাড়া জানেন না। এখানে 30 টাকা ভাড়া মামা। মুস্তাকিন ব্যাগ থেকে 50 টাকা নোট বের করে তারপর রিক্সাওয়ালাকে দিল। এটা দেখে রিক্সাওয়ালা মামা বলল, মামা ভাঙতে দেন, আমার কাছে ভাঙলা নেই। আজকাল রিক্সা নিয়ে বাইরেতে দেরি হইয়া গেছে। আপনি ওই আমার প্রথম প্যাসেঞ্জার। ঠিক আছে মামা, সমস্যা নেই। আমি যেহেতু আপনার প্রথম কাস্টমার, সেহেতু আপনি পুরোটা রেখে দিন। কিন্তু মামা এটা তো আপনার পাওনা। আরে মামা, চিন্তা করবেন না, আমি খুশি হয়ে আপনাকে দিয়েছি। আচ্ছা মামা, এখন যাই আমি। আমার ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে, দেরি হলে আবার ক্লাসে যেতে সমস্যা হবে, এমনিতে নতুন স্টুডেন্ট। মুস্তাকিন রিক্সা মামাকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে যায় ভার্সিটির ভেতরে। গেট দিয়ে ঢোকার সময় একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল, ও সরি, আপনার লাগেনি তো কোথাও? আবু দেখুন, আমি সরি বলতেছি। আমি আসলে ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেইনি। আমি বাইরে থেকে ভিতরে ঢোকার সময় সাম্প্রতিকভাবে
আপনার সঙ্গে ধাক্কা লেগে যায়, আর এর জন্য আমি খুবই দুঃখিত। সমস্যা নেই, আমাদের দুজনেরই দোষী রয়েছে। আপনি কোন ইয়ারে পড়েন? জি আপু, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আজকে আমার সেকেন্ড ক্লাস। ও, তুমি তো আমার জুনিয়র। তা নাম কি তোমার? জি আপু, মুস্তাকিন রহমান। বাহ, বেশ সুন্দর নাম তো। আমার নাম অবন্তী ইসলাম, সবাই অবন্তী বলে ডাকে, আর আমি 3য় সেমিস্টারে রয়েছি। আপনার নামটা অনেক সুন্দর আপু। ধন্যবাদ। এখন কি ক্লাসে যাচ্ছ নাকি? জি আপু, ক্লাসে যাচ্ছি। তাহলে চলো একসাথে যাই। আপু, আপনি তো বাইরের দিকে যাচ্ছিলেন, এখন কি আর যাবেন না? না, তোমার সঙ্গে ধাক্কা খাওয়ার পর ভুলে গিয়েছি কি করতে যাচ্ছিলাম। মুস্তাকিন কিছু বলল না, একটা হাসি দিয়ে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। মুস্তাকিনের সাথে অবন্তী হেঁটে যাচ্ছে। মুস্তাকিনের ক্লাস আগে হওয়ায় ক্লাসে ঢুকে যায়। অবন্তীকে কিছু না বলে অবন্তী মুস্তাকিনের দিকে তাকিয়ে থেকে চলে যায় তার ক্লাসের দিকে। অবন্তী ক্লাসে যাওয়ার পর তার এক মেয়ে ফ্রেন্ড এসে বলতে লাগলো, কি রে অবন্তী, ছেলেটা কে ছিল রে? দেখতে কিন্তু জোশ। একদম নজর দিবি না ওর দিকে। ভার্সিটিতে প্রত্যেকটা ছেলেকে তোর নিজের সম্পত্তি মনে করিস নাকি? ওর সঙ্গে আজে বাজে কিচ্ছু করবি না, বলে দিলাম কিন্তু। আমি তেমন কি বলে ফেললাম? শুধু এতটুকুই তো বললাম যে সেটা দেখতে অনেক জোশ। এটা কি আমার বলা অপরাধ হয়ে গিয়েছে? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। চুপ কর তো, তুই এত বেশি কথা বলিস কেন? আর মোস্তাকিন আমাদের থেকে 2 বছরের ছোট। সে এবার ভার্সিটিতে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। ওকে কোনো রকম বিরক্ত করবি না। তার মানে তোকে চিনিস না, তাই তো? একটু আগে ছেলেটার সঙ্গে ধাক্কা খেয়েছি, তারপরে তার সঙ্গে পরিচয় হয়েছে, তখনই তার নামটা জানতে পেরেছি। তুই ছেলেটাকে কিচ্ছু বলিস না? এখানে ছেলেটাকে কিছু বলার কি আছে? দোষটা আমার ছিল, সেজন্যই তো ওকে কিছু বললাম না। এটাও আমার বিশ্বাস করতে হচ্ছে। অবন্তী নিজের মুখে নিজের দোষ স্বীকার করছে। যে মেয়ে ছেলেদেরকে শুধু শুধু মারতো, সেই মেয়ে কিনা আজকে একটা ছেলের সঙ্গে ধাক্কা খাবার পরও ছেলেকে মুখের কথা পর্যন্ত বললো না। এই, তুই একদম চুপ কর তো। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এত পটর পটর করিস কেন? বলেছি তো এখানে দোষটা আমার ছিল, ওর কোনো দোষ ছিল না। বিনা দোষে তো আর একটা ছেলেকে শুধু শুধু মারতে পারি না। তার কোনো দোষ ছিল না, তারপর আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে। এরপর কিভাবে ছেলেটাকে মারতো? আর ওইদিকে মুস্তাকিন ক্লাসে যাওয়ার পর রাফি মুস্তাকিনকে বলল, তোর সাথে মেয়েটা কে ছিল রে? চিনিস মেয়েটাকে? আরে আমি আবার এই মেয়েকে কিভাবে চিনবো? ওনাকে তো আজকের প্রথম দেখেছি। গেট দিয়ে ঢোকার সময় ওই আপুটার সঙ্গে ধাক্কা লেগেছিল। ওই ওই সময় ওনার নামটা বলেছিল, কি যেন নাম, বলেছিল অবন্তী ইসলাম, 3য় বর্ষের ছাত্রী, আমাদের সিনিয়র আপু। কি বলি, তোর তার সঙ্গে ধাক্কা লেগেছে অবন্তী আপুর? হ্যাঁ, গেট দিয়ে যখন ভিতরে আসছিলাম তখন উনি বোধহয় বাইরে দিকে যাচ্ছিল, তখনই আমাদের ধাক্কা লাগে। এখানে দুজনের এক সমান দোষ। তারপরও উনি আমাকে সরি বলেছে, আমি ওনাকে কয়েকবার সরি বলেছি। ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই জানিস আগেরবার উনি একটা ছেলেকে এমন ভাবে মেরেছিল যে 3 মাস হসপিটালে ছিল। ছেলেটাকে মারার কারণ ছিল ছেলেটা নাকি ওনার সঙ্গে আজে বাজে কথা বলেছিল। আর তুই তো গিয়ে ডাইরেক্ট ধাক্কা মেরে দিলি, তারপরে তোকে কিছুই বললো না? ব্যাপারটা তো ভাবার বিষয়। তুই এত কিছু জানলে কিভাবে? তুই কি আগে থেকে চিনিস নাকি? আরে গাধা, আগে থেকে যদি না চিনতাম তাহলে এত কিছু জানতাম কিভাবে? ওনার বাসা আমার বাসার পাশেই, তাই আমাদের যাতায়াত সবসময় হয়। অবন্তী আপু আমাদের বাসার সামনে দিয়ে যাওয়া আসা করে, সেজন্য প্রায় সময় আমাদের দেখা হয়। কিন্তু কেউই কারোর সঙ্গে কথা বলে না তেমন একটা। আমি কথা বলি না সিনিয়র বলে, বেশ রাগী বলে। আর অবন্তী আপু কথা বলে না, আমি জুনিয়র বলে। হ্যাঁ, অনেক ভালো করেছিস, বুঝতে পেরেছি। এখন চুপচাপ থাক, একটু পর স্যার আসবে। ঠিকঠাকভাবে ক্লাস কর, এসবে মন দিস না, মেয়ে মানুষ মানে ঝামেলা। মুস্তাকিন রাফিকে এই বিষয়ে আর কিছু বলতে বারণ করে। রাফি মুস্তাকিনের কথা শুনে আর কিচ্ছু বলল না। বেশ কিছুক্ষণ পর ক্লাসের স্যার আসে। স্যার আসার পর সকলে উঠে দাঁড়িয়ে সালাম দিল। স্যারও সকলের সালাম নিয়ে তারপর সবাইকে বসিয়ে বলল, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আজকে তো তোমাদের এই ভার্সিটিতে সেকেন্ড ডে, তো তোমাদের কাছে আমাদের এই ভার্সিটিটা কেমন লাগতেছে? সকলের স্যারের কথার জবাব দিল। কেউ বলছে অসাধারণ, আবার কেউ বলছে দারুণ, আবার অনেকেই বলছে জোস। মানে এক একজনের মুখে এক এক রকম বর্ণনা শুনে স্যার অনেক খুশি হয়। তারপর স্যার আবার বলতে লাগলেন, শোনো বাচ্চারা, শুধু অসাধারণ জোশ আর দারুণ লাগলেই হবে না, দারুণভাবে পড়াশোনাও করতে হবে, না হলে যে দারুণভাবে পরীক্ষার ফলাফল ভালো হবে না। তাই তোমাদেরকেও অসাধারণভাবে পরিশ্রম করতে হবে, তবেই তোমরা সাফল্যে
পৌঁছতে পারবে। আর তোমাদেরকে বাচ্চারা বলার কারণ কি জানো? তোমরা সকলেই আমাদের কাছে বাচ্চার মতো, যাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। যেমন একজন বাবা মা তার বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা দেয়, তেমনিভাবেই আমরা শিক্ষকরা তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে চাই। সেজন্য তোমাদেরকেও আমাদের সাপোর্ট দিতে হবে। তাই তোমাদেরকেও পড়াশোনা সঠিকভাবে করতে হবে। সবসময় মনে রাখবে, একজনের চেষ্টায় কখনো কিছু হয় না, চেষ্টা দুজনেরই থাকতে হবে। তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। সকলে একসঙ্গে বলে উঠল। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার কথা মেনে চলার। ক্লাস করে স্যার যাওয়ার পরে রাফি বলে উঠল। আমাদের ভার্সিটির সবগুলো টিচারই মনে হয় অনেক ভালো, তাই তো আমাদের সঙ্গে কত ভালো ব্যবহার করছে। আর আমাদের বন্ধু বান্ধবরাও যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ে, তারা এসে বলে তাদের টিচার নাকি তেমন একটা সুবিধার না। সব টিচাররা তো আর এরকম নয়। আমাদের ভার্সিটির সব টিচাররাও যে ভালো হবে বা মন্দ হবে এরকম নয়। সব সময় মনে রাখবি, একটা জায়গায় ভালো এবং খারাপ দুটোই মিলিয়ে থাকে। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা চল বাইরে থেকে ঘুরে আসি, পরবর্তী স্যার আসতে মনে হয় লেট হবে, ততক্ষণে বাইরে থেকে ঘুরে আসি চল। আরে ভাই, ততক্ষণে যদি স্যার চলে আসে তারপর কি করবি? এখানে আছি, এখানেই থাকি, এখন বাইরে যেতে হবে না। আরে চল তো, কিছু হবে না, একটু ঘুরে ফিরে তারপর চলে আসবো না হয়। স্যার কিচ্ছু বলবে না, তুই চল আমার সঙ্গে। রাফি মুস্তাকিনকে এক প্রকার জোর করে নিয়ে যায় তার সঙ্গে। বাইরে রাফি আর মুস্তাকিন মাঠের এক সাইড দিয়ে হাঁটছিল। তখনই তাদের দুজনকে মাঠের সাইড দিয়ে হাঁটতে দেখে অবন্তীও ক্লাসের বাইরে বেরিয়ে আসে। অবন্তীর সঙ্গে অবন্তীর এক ফ্রেন্ডও আসে, তার নাম নিঝুম। নিঝুম অবন্তীকে প্রশ্ন করলো, কি রে অবন্তী, কোথায় যাচ্ছিস আমাকে সাথে করে নিয়ে? স্যার আসবে তো এখন ক্লাসে? আর চল মাঠ থেকে একটু ঘুরে আসি, কিচ্ছু হবে না, স্যার আসার আগে চলে আসবো। আর এখন যে স্যারের ক্লাস, যে ক্লাসটা, ওটা তো কোনো কাজেরই না। স্যার তোকে যতটুকু বোঝাবে ততটুকুই আমি তোকে বুঝিয়ে দেব। এখন চল, কথা না বলে। নিঝুম আর কথা না বলে অবন্তীর সঙ্গে হেঁটে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অবন্তীরা মুস্তাকিনদের কাছাকাছি আসলো। তারপর মুস্তাকিন দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। তখন মুস্তাকিনকে অবন্তী ডাক দিল, এই যে মুস্তাকিন, এদিকে আসো। মুস্তাকিন আর রাফি দুজনের দিকে চাওয়াচাই করে তারপর অবন্তীর কাছে গেল। অবন্তীর কাছে যাওয়ার পর অবন্তী মুস্তাকিনকে জিজ্ঞেস করলো, এখন তোমাদের ক্লাস চলছে না, তোমরা বাইরে কি করতেছো? আসলে আপু, আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, ক্লাসে বোর হচ্ছিলাম তো তাই। বোর হচ্ছিলে কেন? ক্লাসে বসে ক্লাস করবে। আর বলবেন না আপু, আমাদের ক্লাসে যে মেয়েগুলো আছে সবগুলো শুধু মুস্তাকিনের দিকে আর আমার দিকে তাকিয়ে থাকে, তাই বাধ্য হয়ে বাইরে আসতে হয়েছে। অবন্তীর মুখটা ফ্যাকাশে হয়ে যায় রাফির কথা শুনে। অবন্তী রাফিকে বলল, ভালো করেছো, এখানে চলে এসো মুস্তাকিন। তুমি কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ নাকি? জি না আপু, মন খারাপ হতে যাবে কেন এমনিতে? তোমার নাম কি মুস্তাকিন? তুমি কিন্তু দেখতে অনেক কিউট আছো। আচ্ছা, তোমার কি গার্লফ্রেন্ড আছে? নিঝুমের এমন কথা শুনে মুস্তাকিন হালকা কেসে ওঠে। অবন্তী মুস্তাকিনের দিকে তাকিয়ে থাকে কোনো একটা উত্তরের আশায়। মুস্তাকিন নিজেকে একটু সামলে নিয়ে তারপর বলল, না আপু, আমার মতো ছেলের সঙ্গে এসব মানায় না। যে কিনা নিজের রোজগার করে নিজে পড়াশোনা করার চালায়, তার আবার এসব বিলাসিতা মানায় না। মুস্তাকিনের এরকম কথায় অবন্তী কিছুটা কষ্ট পায়, কিন্তু সেটা এখানের কাউকে বুঝতে দেয় না। নিঝুম আবার প্রশ্ন করলো, তোমার বাবা মা কোথায়? তোমার ফ্যামিলিতে কে কে আছে? এবারে মুস্তাকিন কিছু বলার আগে রাফি উত্তর দিয়ে দিল, আসলে আপু, মুস্তাকিনের পরিবার নেই, সে এখানে একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকে, একটা রেস্টুরেন্টের মধ্যে ওয়েটারের জব করে, তারপর নিজের পড়াশোনার খরচ চালায়। এসব বলে ওকে আর কষ্ট দিবেন না, আমরা কেউ চাই না ওর সামনে এসব কথা কেউ বলুক। ও সরি, আমি আসলে জানতাম না, দুঃখে পেও না। সবাইকে একদিন মরতে হবে। কেউ হয়তো অনেকদিন আগে মারা গিয়েছে, আর আমরা হয়তো অনেকদিন পরেই মারা যাব। এটাই পার্থক্য, একদিন সবাইকেই মরতে হবে। নিঝুম তুই একটু চুপ কর তো। মুস্তাকিন চলো ওই দিকটা গিয়ে বসি। আপু, এখন তো মনে হয় ক্লাসে স্যার ঢুকে যাবে, আর একদিন বসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, বিকালবেলা আমাদের বাসায় যাবে একটু, বুঝতে পেরেছিস? ঠিক আছে আপু, আমি বিকালে আপনাদের বাসায় যাব। মুস্তাকিন আর রাফি এখান থেকে চলে যেতে থাকে ক্লাসের দিকে, আর অবন্তী এক ধ্যানে তাকিয়ে থাকে মুস্তাকিনের যাওয়ার দিকে। এটা দেখে নিঝুম অবন্তীকে একটা ধাক্কা দিয়ে বলল, আচ্ছা তুই কি মুস্তাকিনের প্রেমে পড়েছিস? আমি যতদূর দেখতে পাচ্ছি তাই তো বুঝতে পারতেছি। দেখ, এটা কিন্তু প্রেম পড়ার লক্ষণ। জানি না,
আমি ওর প্রেমে পড়েছি কি না, কিন্তু সকালবেলা ধাক্কা খাওয়ার পর থেকে ওকে বলতে পারছি না। অন্য কোনো ছেলেদের সময় তো আমার এরকম হয়নি। কত ছেলে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি তো সকলকে রিজেক্ট করে দিয়েছি। কিন্তু আজকে এই ছেলেটাকে করতে পারলাম না। ওর সঙ্গে সকালবেলা আমি ধাক্কা খেয়েছিলাম, তারপর ওকে একটা মুখের টু শব্দটুকু বলিনি। আমি নিজেই ওকে সরি বলেছি। আমি জানি না কেন এসব হচ্ছে আমার সাথে। এটা সম্পূর্ণ প্রেমে পড়ার লক্ষণ। আর অবন্তী, তুই কিন্তু ভুলে যাস না, ও তোর থেকে 9 বছরের জুনিয়র। হোক সে আমার থেকে 2 বছরের জুনিয়র, তাতে কি হয়েছে? আমি ওকে যদি সত্যিই ভালোবেসে থাকি বা ওকে ভালোবাসি, তখন তো আমার শুধু ওকেই লাগবে, আর কোনো ছেলেকে আমার চাই না। শুধুমাত্র আমার ওকেই চাই। দেখ, স্বামী তোদের জন্য কি অপেক্ষা করতেছে। আমি এখন ঠিকই দেখতে পাচ্ছি তোদের সামনে খুব বিপদ আসতে চলেছে, বিশেষ করে মুস্তাকিনের জন্য। আমি থাকতে ওর কোনো বিপদ আসতে দেব না। নিজের জীবন দিয়ে হলো ওকে রক্ষা করব। যাক বাবা, তাহলে তোর মুখ থেকে এতক্ষণেই আমি সত্যি কথা বের করতেই পেরেছি। আমি তোর মুখ থেকে এতক্ষণ এই কথাটাই বের করতে চেয়েছিলাম। এই কথাটা বলতে এতক্ষণ সময় লাগে? নিঝুম আর অবন্তীও চলে যায় তাদের ক্লাসে। মুস্তাকিন আর রাফি ছুটি হওয়ার পর রাফি চলে যায় তার বাসায়, আর মুস্তাকিন চলে যায় তার বাসায়। মুস্তাকিন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে রান্না বসিয়ে দেয়। চটপট রান্না শেষ করে খাবার খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে 2টার আগে রেস্টুরেন্টে চলে যায়। মুস্তাকিন রেস্টুরেন্টে আসার পর তার ম্যানেজার সাহেব জিজ্ঞেস করলেন, মুস্তাকিন, ভার্সিটি কেমন কাটলো আজকে? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তোমার প্রথম সেমিস্টারের সব বই কিনেছো তো? জি স্যার, প্রথম ইয়ারে যে বইগুলো দরকার সেইগুলো লিস্ট করে কিনে নিয়েছি। ভালো করেছো, সবগুলো বই আগে থেকেই কিনে নিয়েছো। এখন শুধু ভালো করে পড়াশোনা করবে, আর যদি কোনো কিছু দরকার পড়ে বিনা সংকোচে আমাকে বলে ফেলবে, বড় ভাই হিসেবে বলবে। মনে থাকবে তো কথাটা? জি স্যার, মনে থাকবে। আপনাদের কাছেই তো চাইবো, বিপদে পড়লে তখন তো আপনাদেরকে উদ্ধার করতে হবে। যে কোনো বিপদে আমাকে পাশে পাবে, কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। আমি এছাড়া সাহায্য করব না, কথাটা মাথায় রেখো। এই কথা বলে ম্যানেজার সাহেব এখান থেকে চলে যায়। আর মুস্তাকিন ম্যানেজার সাহেবের কথা শুনে হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, স্যারের মতো যদি প্রত্যেকটা মানুষ হতো তাহলে এই পৃথিবীতে এত বৈষম্য দেখা দিত না। স্যারের মতো মানুষ হয় না। আর ওইদিকে বিকেলবেলা রাফি অবন্তীদের বাসায় যায়। অবন্তীদের বাসায় অবন্তীর দাদা দাদু, বাবা মা, চাচা চাচি আর একটা চাচাতো ভাই আর একটা চাচাতো বোন আর অবন্তীর একটা বড় বোন রয়েছে। এটা নিয়ে তাদের পরিবার। রাফি গিয়ে তাদের দরজায় কলিং বেল দেওয়ার পর অবন্তীর আম্মু অবন্তীকে বলল, মিষ্টিমা, দেখ তো কে এসেছে, কলিং বেল দিচ্ছে বারবার, দরজাটা খুলে দে, আমি রান্নাঘরে কাজ করতেছি। মিষ্টি হলো অবন্তীর নাম। অবন্তী ইসলাম মিষ্টি। তাকে বাড়িতে সবাই মিষ্টি বলেই ডাকে। এখন থেকে অবন্তীর নাম মিষ্টি বলে ডাকবো, ঠিক আছে? মিষ্টি গিয়ে দরজা খুলে দেওয়ার পর রাফিকে দেখতে পায়। রাফিকে দেখে মিষ্টি বলল, আর ভিতরে আয়, সোফায় গিয়ে বস। কি খাবি, চা না কফি? এখন আপাতত কিছু লাগবে না আপু, তুমি কেন আসতে বলেছিলে সেটা বললে ভালো হতো। বস তো এখানে, আমি আসতেছি, তারপর তোকে বলতেছি কেন এখানে আসতে বলেছি। ঠিক আছে আপু। মিষ্টি নিজের রুমে যায়। রুমে গিয়ে কিছু একটা করে হাতে ফোনটা নিয়ে দোতলা থেকে রাফিকে ডাক দিল। তারপর রাফিকে নিয়ে ছাদে যায়। ছাদে গিয়ে রাফিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই আমাকে মুস্তাকিনের ব্যাপারে সবকিছু খুলে বলতো। তোমরা তো সবকিছু জানলেই ওর ব্যাপারে, আর কোনো কিছু তোমাদের অজানা নয়। ও আগে কোথায় থাকতো, এখানে এসেছে কতদিন হয়েছে, আর ওর বাবা মা কিভাবে মারা গিয়েছে? দেখো আপু, মুস্তাকিন আর আমার বন্ধু 2 দিনের বন্ধুত্ব হলো, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অনেক গাঢ়। আমি চাই না এমন কোনো কিছু করতে যাতে ও কষ্ট পাক, তাই আমি ওকে এসব বিষয়ে তেমন একটা কোনো প্রশ্ন করিনি। একবার ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ওর ফ্যামিলিতে কারা আছে, তখনই ওর চোখে আমি পানি দেখতে পেরেছিলাম। এরপর থেকে আর কখনো আমি আর এসব জিজ্ঞাসা করিনি। আশা করি আপু তুমি এসব আর জিজ্ঞাসা করবে না। তোর কথা বুঝলাম। আচ্ছা মুস্তাকিনের নাম্বারটা দিয়ে যা তো। আপু, আমি একটা কথা বলি, তুমি রাগ করো না। হ্যাঁ বল, রাগ করবো কেন? আমি যতটুকু বুঝতে পেরেছি, তুমি হয়তো মুস্তাকিনকে লাইক করো অথবা ওর প্রেমে পড়ে গিয়েছো। আমি এতটুকু তো শিওর। যাই হয়ে যাক না কেন, তুমি যদি ওকে কষ্ট দাও তাহলে ওকে কিন্তু সামলানোর একটা মানুষ নেই। অনেক ছেলেমেয়েরা আছে যে কিছুদিন টাইম পাস করে তারপর চলে যায়, বিপরীত মানুষটার কি হবে সেটা তারা একবারও চিন্তা করে না। তুমি আমার বাসার পাশের আপু হও, মুস্তাকিন আমার বন্ধু হয়, তাই আমি চাইবো না কারোরই কোনো ক্ষতি হোক। সেজন্য আপু, আমি আগে থেকে বলছি,
যদি তুমি এই সম্পর্কের পূর্ণতা দিতে পারো তাহলে আপু ওর সামনে যাওয়ার চিন্তা করো, না হলে এখানে এই সবকিছু বাদ দিয়ে দাও। তোকে এত কিছু ভাবতে হবে না, তোকে যা বললাম তুই তাই কর। ওর নাম্বারটা দে আমাকে এখন। রাফি আর কোনো কিছু না বলে মিষ্টিকে রাফি মুস্তাকিনের নাম্বারটা দিয়ে দেন। রাফি যাওয়ার আগে আবারও মিষ্টিকে বলে যায়, আপু আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু ভেবে দেখবেন। কথাগুলো শুনতে খারাপ হলেও কথাগুলো বাস্তব। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর চিন্তার কারণটা। তুই চিন্তা করিস না, তোর বন্ধুর কোনো ক্ষতি হবে না, এইটুকু বিশ্বাস রাখতে পারিস আমার উপর। তোমাকে বিশ্বাস করি বলেই নাম্বার দিয়েছি, আর আমার সে বিশ্বাসটুকু রেখো। রাফি যখন মিষ্টিকে নাম্বার দিয়ে ছাদ থেকে নেমে যাচ্ছিল তখন মিষ্টির বড় বোন রুবাইয়া ছাদে আসছিল। রাফিকে দেখে রুবাইয়া রাফিকে জিজ্ঞেস করলো, কি রে রাফি, কেমন আছিস? তোকে তো এখন দেখাই যায় না। আগে তো আমাদের বাসায় আসতি, এখন তো আর আসিস না। এখন মনে হয় বড় হয়ে গিয়েছিস, তাই না? আসলে তা না আপু, ভার্সিটিতে ভর্তি হয়েছে তো অ্যাডমিশন পরীক্ষাগুলো নিয়ে একটু চাপে ছিলাম, সেজন্য আসা হয়নি। আজকে আসলাম তো ছাদে, মিষ্টি আপুর সঙ্গে কথা বলে আসলাম। মিষ্টি আপু ছাদে আছে যান, তাহলে এখন আসি। আপু আমাদের বাসায় যাবেন? ঠিক আছে যা, আমাদের বাসায় আসিস। আগে তো আসতি, তুই আসলে ভালোই লাগে। ঠিক আছে আপু, তাহলে এখন আমি যাই। রাফি চলে যাওয়ার পর রুবাইয়া ছাদে আসে। মিষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি রে মিষ্টি, এখানে দাঁড়িয়ে আছিস যে? রাফি এসেছিল কেন? রাফি তো আমাদের বাসায় তেমন একটা আসেন না। একটা ছেলের জন্য মুস্তাকিম নাম ছেলেটার? ছেলেটার ছবি আছে তোর কাছে? আর বাসা কোথায়? বাবা মা কি করে? ওর ছবি আপাতত এখন আমার কাছে নেই, আর ওর বাবা মা নেই, ও এতিম। ও নিজে একটা রেস্টুরেন্টের ওয়েটারের জব করে, পড়াশোনার খরচ চালাচ্ছে। মিষ্টি, তোর কি মাথা ঠিক আছে? আমার না হয় ঠিক আছে মেনে নিলাম, কিন্তু বাবা মা দাদা দাদি তো মানবে না, তখন কি করবি? এখন থেকে এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, এটাই তোর জন্য ভালো হবে। আপু তুমি তো জানো, একবার আমি যদি কোনো কিছুর আবদার করে বসি তখন সেটা আমার না হওয়া অবধি আমি জেদ ধরে বসে থাকি। আর এটা তো আমার ভালোবাসা, এটার জন্য আমাকে মরতে হলো, আমি দ্বিতীয়বার চিন্তা করব না। তুই কি পাগল হয়ে গিয়েছিস? আচ্ছা ছেলেটাকে আমি দেখাস তো একদিন। কি দিনকাল আসলো, বড় বোন এখনো সিঙ্গেল আর ছোট বোন তার প্রেমের কাহিনী বড় বোনকে শোনাচ্ছে। ঠিক আছে আপু, তোমার সঙ্গে ওকে একদিন দেখা করাবো। আর আমি প্রেমের কাহিনী শোনাচ্ছি না তোমাকে এখনো, আমাদের মধ্যে প্রেমটা হয়নি, হলে তারপর শোনাবো। আর বাবা মাকে তো আমি রাজি করিয়ে নিব, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ তোর কাছে তো সবই সহজ, যত কঠিন সবকিছু আমার কাছে। না বাবার সামনে গিয়ে ঠিক করে কথা বলতে পারি, আর না এখনো পর্যন্ত কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে পেরেছি। অবশ্য আমার এসবে ইন্টারেস্ট নেই, বিয়ের পর নিজের স্বামীর সঙ্গে প্রেম করব। হ্যাঁ তা ঠিক করেছে একেবারে। আর আপু জানো আরেকটা বিষয় কি, মুস্তাকিম আমার থেকে 2 বছরের জুনিয়র, ও এবার ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। বোন তুই আর কিছু বলিস না, আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব এখান থেকে। একটু পর পর তোর এক একটা কথা বের হচ্ছে মুখ থেকে, আর একটু পর না জানি তুই কি বলে বসিস। তার থেকে ভালো আমি নিচে চলে যাই। এটা বলে রুবাইয়া আন্টিকে কথা বলতে না দিয়ে নিচে চলে আসে। আর মিষ্টি ওখানে দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবতে ভাবতে ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসি ফুটে ওঠে। আজকে রেস্টুরেন্টে ভালো কাস্টমার এসেছে, সেজন্য মুস্তাকিমকে একটু বেশি খাটাখাটনি করতে হয়েছে অন্য দিনের তুলনায়। রাত 8টায় যখন মুস্তাকিম বাসে আসছিল তখন তাকে ম্যানেজার ডাক দিয়ে বললেন, মুস্তাকিম এখন বাসায় গিয়ে কি করবে? জি স্যার, খাবার খেয়ে তারপর পড়তে বসবো। বাড়িতে রান্না খাবার আছে? আমার তো মনে হয় না। জি স্যার, বাড়িতে দুপুরে রান্না করে খেয়ে এসেছি, সেখানে আরও কিছু খাবার বাকি আছে, সেগুলো রাতে গরম করে খেয়ে নেব। ম্যানেজার সাহেব একটা প্যাকেট মুস্তাকিমের দিকে এগিয়ে দিয়ে তারপর বললেন, নে এটা তোর বাড়িতে গিয়ে এটা খেয়ে তারপর পড়তে বসবি। অযথা সময় নষ্ট করবি না, পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়বি, না হলে শরীরের ক্ষতি হবে। স্যার আমার বাসায় খাবার আছে, ওগুলো গরম করে খেয়ে নেব, এটার দরকার নেই। দরকার নেই মানে? আমি দিয়েছি, তোকে নিতেই হবে। এটা খেয়ে পড়তে বসবি, আর কোনো কথা না বাড়িয়ে এটা নিয়ে এখান থেকে যা তাড়াতাড়ি। একটা সেকেন্ডেরও দাম আছে, সবসময় মাথায় রাখবে। মুস্তাকিম আর কোনো কথা না বলে প্যাকেটটা হাতে নিয়ে নেয়। তারপর প্যাকেটটা হাতে নিয়ে ম্যানেজার সাহেবকে বলে রেস্টুরেন্ট থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় আসার সময় ঠিক ওই দিনের ওই লোকটা রাস্তার পাশে বসে থাকে। মুস্তাকিম লোকটার পাশে গিয়ে দাঁড়ায়, তারপর লোকটাকে জিজ্ঞেস করলেন, রাতে কিছু খেয়েছেন? এখানে এভাবে বসে আছেন কেন? কালকে রাতেও এখানেই ছিলেন। না কিছু খাইনি, কেউ খাবার দেয় না।
এটা আমার বাসা, আমার আর কোনো বাসা নেই। মুস্তাকিম খাবারের প্যাকেটটা লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই খাবারটুকু খেয়ে নিন, আমার কাছে আর বাড়তি কোনো খাবার নেই। আপনাকে তো কালকে কিছু টাকা দিয়েছিলাম, ওটা কি করেছেন? মুস্তাকিম অনেকক্ষণ ধরে তার প্রশ্নের উত্তরের আশায় দাঁড়িয়েছিলেন, কিন্তু লোকটা কোনো কথা বললেন না দেখে মুস্তাকিম এখানে আর দাঁড়িয়ে না থেকে চলে যায়। লোকটা তার আপন মনে খেয়ে যাচ্ছিল, আর দূর থেকে কালকের ওই প্রাইভেট কারটা ভেতরে বসে থেকে একজন লোক তাদের দুজনকে দেখছিল। প্রাইভেট কারের ভেতরে যে লোকটা ছিল সে নিজেও ঠিক একই টাইমে অফিস শেষ করে বাড়িতে যাচ্ছিল। রাস্তায় মুস্তাকিমকে দেখে ড্রাইভারকে বলল ধীরে ধীরে এই ছেলেটাকে ফলো করার জন্য। গাড়ি ড্রাইভারও মালিকের কথায় মুস্তাকিমের পেছন পেছন ধীরে ধীরে গাড়ি চালিয়ে এটুকু পর্যন্ত আসে। তারপর দূর থেকে মুস্তাকিমকে দেখতে পায় এই লোকটাকে খাবার দিচ্ছে। তারপরও লোকটাও গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়, আর এইদিকে মুস্তাকিমও বাসায় এসে দুপুরের যে বাকি খাবারটুকু ছিল সে খাবারটুকু গরম করে খেয়ে নেয়। তারপর ফ্রেশ হয়ে এসে পড়তে বসে। একটু পড়ার পর তার ফোনে কল আসে এক অচেনা নাম্বার থেকে। মুস্তাকিম প্রথমে কলটা রিসিভ করে না, পরের বার আবারও সেকেন্ড নাম্বার থেকে কল আসে। মুস্তাকিম এবার ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে হ্যালো বলে, কিন্তু পাশের লোকের তো কোনো শব্দই নেই। সেজন্য বেশ কয়েকবার মুস্তাকিম হ্যালো হ্যালো বলে ফোন রেখে দেয়। তারপর পড়তে বসে। ফোন করেছিল আসলে মিষ্টি। সে পড়তে বসেছিল কিন্তু তার পড়ার মতো মনোযোগ বসছিল না। বারবার শুধু মুস্তাকিমের ভয়েস শোনার ইচ্ছে হচ্ছিল। তাই শিলোবার সামলাতে না পেরে মুস্তাকিমকে ফোন করে বসে। ফোন করেছে ঠিকই, কিন্তু কথা বলার সাহস পায়নি। মুস্তাকিমের ভয়েস সে ঠিকই শুনতে পেয়েছিল। মুস্তাকিম বেশ কিছুক্ষণ সময় পড়াশোনা করার পর যখন তার মনে হলো শরীরটা বড্ড ক্লান্ত, তখন সেখান থেকে খাটে গিয়ে শুয়ে পড়ে। খাটে গিয়ে শুয়ে পড়ে কখন যে ঘুমিয়ে গিয়েছে সে বলতে পারবে না। তার ঘুম ভাঙে সকাল 7টায়। সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ি দেখে, আফসোস করতে লাগলো, বলতে লাগলো, আজকাল পড়াশোনা করা যাবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা খাবার রান্না করতে হবে। মুস্তাকিম তার জন্য স্যুপ রান্না করে খেয়ে নেয়। খেতে খেতে তার সময় হয়ে যায় প্রায় 8:20। তাই সে তাড়াতাড়ি গিয়ে গোসল করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজকে আবার খুব তাড়াতাড়ি ভার্সিটিতে আসতে পেরেছে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই রিক্সা পেয়ে গিয়েছিল, সেজন্য ভার্সিটিতে আসতে বেশি লেট হয়নি। ভার্সিটিতে আসার পর রাফিকে খুঁজতে থাকে। রাফিকে ক্লাসে খুঁজে পায় না। তারপর গিয়ে দেখে ক্যান্টিনে বসে আছে। মুস্তাকিম গিয়ে রাফির পাশে বসলো। তারপর রাফিকে জিজ্ঞেস করলো, কিরে এখানে বসে কি করতেছিস? ক্লাসে তো দেখলাম নেই। ভাই দেখ, এই মেয়েটাকে কলেজ লাইফ থেকে পছন্দ করছি, কিন্তু মেয়েটাকে পটাতেই পারছি না। সাহস করে তার সামনে গিয়ে দাঁড়াতেও পারছি না, আর বলতেও পারছি না। আরে ভাই, এসব প্রেম পিরিত বাদ দে তো। এখন তোদের এসব করার বয়স নয়। এখন ভালোভাবে পড়ালেখা কর, তারপর দেখবি মেয়েরা পিছনে পিছনে ঘুরবে। শুধু মেয়েরা না, মেয়ের বাবা পর্যন্ত করবে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা করো চান্দু, তোমার কপালেও দুঃখ আছে। আমার কপালে দুঃখ আছে মানে? এই সরাসরি বল, যা বলবি। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে মহিলাদের মতো কথা বলিস কেন? আমি এখন আর কিছু বলতে পারবো না, সামনে যা ঘটবে তা তো দেখতেই পারবি। এখন এসব চিন্তা না করে ক্লাসে চল, এখনই স্যার চলে আসবে ক্লাসে। মুস্তাকিম রাফিকে নিয়ে ক্লাসে চলে আসে। ক্লাস শেষ করে বের হয় মুস্তাকিম আর রাফি। তখনই মিষ্টি আর নিঝুম চলে আসে। মিষ্টি এসে মুস্তাকিমকে জিজ্ঞেস করলো, কেমন আছো মুস্তাকিম? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আপু, দোয়া করবেন। হ্যাঁ তা তো করবোই, ভালো করে পড়াশোনা করো, সামনে ভালো একটা কিছু করতে হবে, বুঝতে পেরেছো? জি আপু, বুঝতে পেরেছি। এভাবে কেটে যায় তাদের মধ্যে 3টা মাস। মুস্তাকিম চিন্তা করলো ও যে কাজের জন্য এখানে এসেছে সে কাজটা এখন করা দরকার। এটাই মুখ্য সময়। এই সময় এই কাজটা শুরু করতেই হবে, কিন্তু কিভাবে কাজটা শুরু করবে সেটাই তো বুঝতে পারছে না। আজকে 3 মাস হয়ে গেল মুস্তাকিনের ভার্সিটি। আজকে ভার্সিটি আসার পর রাফি আর মুস্তাকিম একসাথে বসেছিল। তখন রাফি বলল, মুস্তাকিন, মিষ্টাপু চাচাতো ভাইয়ের জন্মদিন আজকে, তাই রাতের বেলা একটা ছোটখাটো আয়োজন করেছে খাবারের। তোকে তো বলা হয়েছে নাকি? আমি আসলে জানি না এ বিষয়ে, আর আমি তো যেতে পারবো না। তোরা যা, আমাকে এ বিষয়ে বলা হয়নি। আমি তো রেস্টুরেন্টে থাকবো। ওদের কথার মাঝখানে মিষ্টি এসে হাজির হয়। তারপর মিষ্টি ও নিঝুম তাদের সঙ্গে বসে আড্ডা দিতে থাকে। এ কয়েকদিনে নিঝুমের সঙ্গে রাফির ভালো মিল হয়েছে। মিষ্টি মুস্তাকিমকে উদ্দেশ্য করে বলল, মুস্তাকিম, আজকে আমার চাচাতো ভাইয়ের জন্মদিন। সে অনুষ্ঠানে আমাদের বাসায় ছোটখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সেখানে তুমি আর রাফি চলে যাবে। কিন্তু আমার তো সন্ধ্যা রেস্টুরেন্টে থাকতে হবে। আমি হয়তো যেতে পারবো না, কিন্তু রাফি চলে যাবে। তুমি টেনশন করো না। রাফি তো যাবে, আমি তোমাকেই বলছি, তোমাকে যেতেই হবে। একদিন না গেলে কিচ্ছু হবে না রেস্টুরেন্টের।
আর যদি এতই সমস্যা হয় তাহলে রেস্টুরেন্টের ম্যানেজারের নাম্বার দাও আমাকে, আমি ওনার কাছ থেকে কথা বলে পারমিশন নিচ্ছি, তাও তোমাকে যেতে হবে। কিন্তু মুস্তাকিনকে আর কোনো কিছু বলতে না দিয়ে রাফি বলে উঠল, আপু, তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমার দায়িত্বে মুস্তাকিনকে নিয়ে যাব, এটা আমার উপর ছেড়ে দাও। তোমরা দুজন যদি না চাও আমি কিন্তু খুব রাগ করব তোমাদের উপর, বলে দিলাম। রাফি তো যাবে, মুস্তাকিন তোমাকে আমি বারবার করে বলতেছি, দেখো আমাকে এভাবে ফিরিয়ে দিও না তুমি আর রাফি একসাথে চলে যাবে। এত করে রিকোয়েস্ট করার পর মুস্তাকিন চিন্তা করে দেখলো, এখন যদি মিষ্টিকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে এটা অপমানিত করা হবে, তাই মুস্তাকিন রাজি হয়ে যায়। মুস্তাকিনের মুখে হ্যাঁ শুনে মিষ্টি খুব খুশি হয় এবং মুস্তাকিন আর রাফিকে বলে তারা যেন বিকেলবেলা চলে যায়, তাদেরকে গিয়ে হালকা কিছু কাজ করতে হবে। রাফি ঠিক আছে বলে দেয়। ভার্সিটি শেষ করে তারা সকলের বাসায় চলে যায়। আজকে যেহেতু মুস্তাকিন মিষ্টিদের বাসায় যাবে তাই আজকে আর রেস্টুরেন্টে যেতে পারবে না, সেজন্যই ম্যানেজার সাহেবকে মুস্তাকিন ফোন করে বললেন যে আজকে সে আসতে পারবে না। কেন যেতে পারবেন না তাও খুলে বললেন। ম্যানেজার সাহেব বললেন যাও, সমস্যা নেই, ওই দিকটা ম্যানেজার সাহেব সামলে নেবে। মুস্তাকিন মনে মনে ম্যানেজার সাহেবকে ধন্যবাদ দেয়, প্রকাশ্যেও দেয়। বিকেলবেলা যখন রাখি ফোন করে তখন মুস্তাকিন ঘুমাচ্ছিল। বিকেলবেলায় রাফির ফোন পেয়ে মুস্তাকিন ঘুম থেকে উঠে বসলো, তারপর ফোন রিসিভ করে কানের কাছে নিয়ে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? ফোন করতেছিস কেন এখন? তুই কি করছিস এখন? ঘুমাচ্ছি। কেন, কি হয়েছে? আর এই টাইমে ফোন দিলিছে? আজকে যে মিষ্টাপুর বাসায় যাওয়ার কথা ছিল সে কথা কি ভুলে গিয়েছিস? এই কথা শুনে মুস্তাকিন ঘুম থেকে লাফ দিয়ে উঠে তারপর তাড়াতাড়ি করে রাফিকে বলল, দোস্ত তুই এখন কোথায় আছিস? আমি বাসা থেকে বের হচ্ছি, তুইও বের হ। ঠিক আছে, তুই বের হয়ে ভার্সিটির সামনে আস, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, দেরি হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আরে ভাই দেরি হবে না, আমি জাস্ট রেডি হয়ে চলে আসবো। এটা বলে মুস্তাকিন বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির সামনে যাওয়ার উদ্দেশ্যে। আজকেও খুব তাড়াতাড়ি রিক্সা পেয়ে যাওয়ার কারণে বেশি সময় লাগেনি। ভার্সিটির সামনে এসে রিক্সা দাঁড়াতেই দেখতে পাই রাফিকে। রাফি আর মুস্তাকিন একই রকমের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তারা দুজনেই পাঞ্জাবিটা এক দোকান থেকে একই রকম পাঞ্জাবি কিনেছিল। চলে এসেছি, দেরি হয়নি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, তোকে আর সাফাই গাইতে হবে না, এখন চল। ওর ছোট ভাইয়ের জন্য কি নেওয়া যায় বলতো? আরে বাল, আমি জানি না কি দেওয়া যায়, এমন ভাবে বলছিস যেন আমি প্রত্যেক দিনই কাউকে না কাউকে গিফট দিই। এখন বক বক না করে মিষ্টির ভাইয়ের বয়স কত সেটা বল। 7 বছর হবে হয়তো। ভাই তুই চিজ একটা, তোর বাড়ির কাছে বাচ্চা আর তুই তার বয়সটা পর্যন্ত জানিস না? কোচে কাছে ফার্স্ট নিয়ে আমি কি অন্যের বাচ্চার খোঁজ খবর নিয়ে ঘুরি নাকি? মুস্তাকিন আর কোনো কথা না বলে রাফিকে নিয়ে চলে যায় শপিং মলে। শপিং মলে গিয়ে বাচ্চাদের খেলনার দোকানে ঘুরে তারপর সেখান থেকে বড় দেখে একটা টেডির পুতুল কিনে নেয় এবং বিভিন্ন রকমের চকলেট কিনে নিয়ে তারপর মিষ্টির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় রাফি বলে উঠল, টাকাগুলো তুই একলা দিলি কেন? আমি অর্ধেক দিলে কি এমন হতো? আরে ভাই তুই তো ওদের বাড়ির পাশের মানুষ, ধরতে গেলে ওদের পরিবারের একজন। এখন তোর পরিবারের জন্য যদি তুই গিফট কিনিস আমার সামনে, সেটা কেমন দেখায়, তাই তোকে কিনতে দেয়নি। ভাই, তোর সাথে তর্ক করে পারবো না, তাই আমি আর এই বিষয় নিয়ে কথা এগোতে চাই না, এখানেই খালাস করে ডাকে। তুই যেটা বলিস আমি কি তোর কথা না করতে পারি? যতই হোক একমাত্র শালা তুই। আমার যদি সত্যি সত্যি বোন থাকতো তাহলে আমার বোনকে দিয়ে তোকে এমন ছ্যাঁকা খাওয়াতাম যে 6 মাস হসপিটাল থেকে বের হতে পারতিস না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই তো তোর বোন নেই। বোন থাকলে আমার সত্যি এরকম একটা অবস্থা করতে তুই, তোকে কোনো বিশ্বাস নেই। এভাবে রাফি আর মুস্তাকিন রাস্তায় খুনসুটি করতে করতে অবশেষে মিষ্টিদের বাসার সামনে চলে আসে। মিষ্টিদের বাসার সামনে চলে আসার পর রাফি আর মুস্তাকিন গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে যায়। রাফিকে মিষ্টিদের পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করিয়ে দেয়, সবার সঙ্গে পরিচয় দেয় রাফি এবং মিষ্টির ফ্রেন্ড। একটু পর মিষ্টি আসে। মিষ্টি এসে রাফিকে এবং মুস্তাকিনকে বলল, রাফি এগুলো কে এনেছে? আপু, আমাকে কিছু বলো না, এইগুলো সব মুস্তাকিন এনেছে। আমি ওকে অনেকবার না করেছি বিশ্বাস করো, কিন্তু ও আমার কথা শুনিনি। আমি এটাও বলেছি তুই যদি এগুলো নিস তাহলে মিষ্টি আপু রাগ করবে। রাফির এমন মিথ্যা কথা শুনে মুস্তাকিন রাফির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মুস্তাকিন মনে মনে ভাবে, এই শালা আবার আমাকে কখন এসব কথা বললো? এখন তো মিথ্যা কথা বলে যাচ্ছে। এই সময় তো আমার সঙ্গে মিলে এগুলো কেনার কথা বলেছিল মির্জাফর শালা। মিষ্টি মুস্তাকিনকে উদ্দেশ্য করে বলল, আপনার কাছে কি জনাব অতিরিক্ত টাকা পয়সা হয়ে গিয়েছে? যদি বেশি হয়ে থাকে তাহলে আমাকে কিছু ধার দিয়েন তো। আপু
আমার কাছে তো আপনাদের মতো বড়লোক মেয়েকে ধার দেওয়ার মতো টাকা নেই, আর এগুলো আপনার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আনা হয়েছে। আমি তো আর প্রত্যেকদিন আসি না, তাই আমার পক্ষ থেকে ওকে এসব ছোট উপহারগুলো দিলাম। আশা করি ওর ভালো লাগবে। এই, তোমাকে আমি কতদিন বলেছি আমাকে আপু বলে ডাকবে না, আজকে তারপরে তুমি আমাকে আপু কেন বলে ডাকলে? হ্যাঁ, তোমার পাকটা গজিয়ে গেছে তাই না? তোমাকে কে বলেছে এতগুলো টাকা খরচ করতে? টাকা কাগজের মতো উড়াচ্ছ। এত বেশি লাফালাফি করো না, সামনে ভবিষ্যতের জন্য সেভিং করতে থাকো। সেটা না হয় হয়ে যাবে ইনশাল্লাহ। রাফি এতক্ষণ ওদের কথা শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর মিষ্টি ওদেরকে বলে একটু ভেতরে যায়। রাফি মুস্তাকিনকে নিয়ে গিয়ে মিষ্টির দাদুর পাশে সোফায় বসালো। মুস্তাকিন মিষ্টির দাদুর পাশে গিয়ে বসলো। মিষ্টির দাদুর সঙ্গে ভালো মন্দ কথা বলি তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদু ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, অবশ্যই করতে পারো। এত পারমিশন নেওয়ার কি আছে? আপনার কি কোনো মেয়ে নেই? না মানে এখানে আসার পর মিষ্টির সকল আত্মীয় স্বজনকে দেখলাম, কিন্তু ওর ফুফুকে দেখলাম না, কখনো ওর মুখে শুনিও নি, তাই আর কি জিজ্ঞেস করলাম। আমার কোনো মেয়ে নেই। মুস্তাকিন মিষ্টির দাদুর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মিষ্টির দাদুর কাছে মুস্তাকিন এমন জবাব আশা করেনি। সে ভেবেছিল তার প্রশ্নের উত্তরটা আরেকটু ভিন্ন আসবে, কিন্তু মিষ্টির দাদু এক কথায় না করে দেয়, ওনার কোনো মেয়ে নেই। একটু পর রাফি আর মুস্তাকিন যখন বাইরে আসে তখন রাফি জিজ্ঞেস করে, আচ্ছা দোস্ত, তুই একটা কথা বলতো, তুই হঠাৎ করে মিষ্টি আপুর কথা জিজ্ঞাসা করলি কেন? এত তো মানুষ থাকতে তুই মিষ্টি আপুকে কেন খুঁজছিস? আরে ভাই, আমি মিষ্টির ফুফুর কথা এই জন্য জিজ্ঞেস করেছি। সবারই তো নানুর বাড়ি, ফুফুর বাড়ি, দাদুর বাড়ি এসব নিয়ে গল্প করে। মিষ্টি কিন্তু আমাদের সঙ্গে ওর নানুর বাড়ি এবং দাদুর বাড়ির কথা বলেছে, ফুফুর বাড়ির কথা বলেনি কখনো। সেজন্য জিজ্ঞেস করলাম আজকে মিষ্টির কি ফুফু আছে নাকি। ও, এই বিষয়। তা না তো আর কি। এক মিনিট, তুই কি ভেবেছিলি? আরে ভাই ছাড় তো, আমি অন্য কিছু ভাবিনি। আমি শুধু এইটুকু ভেবে অবাক হয়েছে যে হঠাৎ করে তুই মিষ্টি আপুর কথা কিভাবে জিজ্ঞাসা করলি, তাই। রাফি আর মুস্তাকিন ভেতরে আসার পর রাফির আম্মু আব্বুর সঙ্গে মুস্তাকিনের পরিচয় করিয়ে দেয়। রাফির আব্বু আম্মু খুব ভালো মানুষ। মুস্তাকিন কথা বলে যা বুঝতে পেরেছে, রাফি পুরোই তাদের মতো হয়েছে। মুস্তাকিনকে রাফির বাবা মা অনেকবার বলেছে রাফির সঙ্গে ওনাদের বাসায় যেন আসে। মুস্তাকিন ওনাদের কথায় সায় জানিয়ে দেয়, তার মানে মুস্তাকিন আসবে। কিছুক্ষণ সময় যাওয়ার পর রাত 8টায় কেক কাটবে সকলে একসঙ্গে। দাঁড়িয়েছিল মিষ্টি একটা গোলাপি কালারের টপস আর জিন্স পরে নিচে আসে। কেক কাটার পর মিষ্টির ভাই একে একে সকলকে খাইয়ে দেয়, মুস্তাকিনকেও খাইয়ে দেয়। কেক খাওয়ার পর্ব শেষ হওয়ার পর সকলে মিলে একসঙ্গে রাতে ডিনার করতে বসে। ডিনার করা শেষে রাফি আর মুস্তাকিন বাইরে আসার পর একটু হাঁটাহাঁটি করে আবার ভেতরে গিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসে। রাফি আর মুস্তাকিনের পেছন পেছন মিষ্টি বেরিয়ে আসে। মিষ্টি এসে মুস্তাকিনকে বলল, এখন কয়টা বাজে? 9:30। এখন এখান থেকে সোজা বাসা যাবে, কোনোখানে দেরি করবে না। আর বাসায় গিয়ে আগে আমাকে একটা টেক্সট করবে বা ফোন করবে, মনে থাকবে তো? ঠিক আছে আপু, মনে থাকবে। এখন তাহলে আমি আসি, রাখো, চল। তোমার তো আবার ভুলে যাওয়ার রোগ রয়েছে, কোনো কিছু বললে তোমার নাকি মনেই থাকে না। আজকে যেন মনে থাকে, না হলে কিন্তু এর ফল খারাপ হবে। গিয়ে বলছে আগে আমাকে ফোন করবে। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। মুস্তাকিন আর রাফি মিষ্টিদের বাসা থেকে বেরিয়ে রাস্তায় আসার পর রাফি মুস্তাকিনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মুস্তাকিন, আমি একটা জিনিস আন্দাজ করতে পেরেছিলাম আরো অনেক আগে থেকেই। তুই কি সেটা করতে পারছিস না? কোন জিনিস? তুই কি সত্যি এত বোকা নাকি বোকা সাজার চেষ্টা করিস? কোনো কোনো ক্ষেত্রে বোকা সেজে থাকাটাই ভালো। আমি যে বুঝি না এমন না, আমি বুঝি, কিন্তু আমার সেই মুরতটুকু নেই। উনি যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশ আমার সাথে যায় না। আমি ওনার যোগ্য না। আর কিছুদিন পর যখন ওনার বিয়ে দিয়ে দেবে তখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন শুধু ওই দিনটার অপেক্ষা। মুস্তাকিন, তুই ভুল করছিস। দেখ, আমি তোকে বলছি না তুই আপুর সঙ্গে প্রেম কর, কিন্তু আপু তোকে সত্যি মন থেকে ভালোবাসে। আমি কিভাবে বুঝলাম জানিস? ভার্সিটি থেকে প্রথম দিন আসার পর থেকে উনি তোর বিষয়ে আমার কাছ থেকে সবকিছু জেনে তারপর তোকে ভালোবেসেছে। ওই দিনে তোর নাম্বার আমার কাছ থেকে নিয়েছে। আমি আপুর থেকে 2 বছরের ছোট। প্রত্যেকটা সময় আমরা একই হাই স্কুলে একই কলেজে পড়েছি এবং একই ভার্সিটিতে রয়েছি। এখনো কখনো দেখিনি আপুকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে, কিন্তু তোর জন্য আপুকে অনেকটা বিচলিত হতে দেখেছি আমি। তোর কথা আপুর বড় বোন রুবাইয়া আপুও জানে। এবার সম্পূর্ণটা তোর ইচ্ছা। আজকে তুই না হয় ওয়েটারের কাজ করছিস, কালকে তো তুই পড়ালেখা শেষ করে আরো ভালো একটা জব পেয়ে যাবি। ভাই বিশ্বাস কর, এখন আমি এসব নিয়ে কোনো চিন্তাই করতেছি না। আমার সম্পূর্ণ ফোকাস এখন লেখাপড়াতে। এসব করে যদি আমি আমার লাইফটা এখানে শেষ করে ফেলি, সামনে আমার পুরোটা লাইফ পড়ে আছে।
তখন আমি কি করবো বল? ওনার সঙ্গে আমি প্রেম করলাম, যখন উনি আমার শেখা দিয়ে চলে যাবে তখন হয়তো খুব এলোমেলো হয়ে যাব। তখন আমাকে যে দেখে রাখবে সে মানুষটাও তো নেই। বুঝতে পারছি তোর অবস্থা। আচ্ছা তাহলে এখন যা, সাবধানে যাস, বাসায় গিয়ে আমায় ফোন করিস, কেমন? ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই, আর কালকে ভার্সিটিতে দেখা হবে। মুস্তাকিন এটা বলে রাফির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে বাসার উদ্দেশ্যে। মুস্তাকিন বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা রিক্সা পেয়ে যায়। সেই রিক্সা দিয়ে চলে আসে তার বাসার সামনে। রিক্সাওয়ালা মামার ভাড়া মিটিয়ে এসে বাসায় চলে যায়। মুস্তাকিন রুমের ভেতর ঢুকে সোজা বিছানায় পড়ে যায়। তারপর চিন্তা করতে থাকে, এখন কি হবে? আমি যে ওনাদেরকে বলে এসেছি আমি সব কিছু ঠিকঠাক করেই যাব, তাহলে এখন কি হবে? না না, এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক সব কিছু আমায় ঠিক করতে হবে। মুস্তাকিন আর কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙার পর দেখতে পায় প্রায় 8:20 বেজে গিয়েছে। সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার না খেয়ে বেরিয়ে যায়। আজকে তার ঘুম দেরিতে ভাঙার কারণ হলো কালকে রাতে শোয়ার সময় সে অ্যালার্ম দিয়ে শোয়নি, তাই আজকে উঠতে দেরি হয়েছে। মুস্তাকিন বাইরে এসে রিক্সা করে সোজা চলে যায় ভার্সিটির সামনে। ভার্সিটিতে ঢুকে সোজা ক্যান্টিনে চলে যায়। সেখানে গিয়ে হালকা কিছু খাবার অর্ডার করে। তারপর যখন ওয়েটার খাবার দিয়ে যায় তখন মুস্তাকিন খাবার খাওয়া শুরু করেছে। হঠাৎ করে একটা মেয়ে সামনে আসে, এসে বলতে লাগলো, এই তুমি মুস্তাকিম রহমান না? তুমি তো ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, এম আই রাইট? যে আপু, আমি মুস্তাকিন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই আমি যা বলি সামনাসামনি বলে দেই। আপু, আমার সঙ্গে আপনার কিসের কথা? এখনই তো আমাদের মাত্র পরিচয় হলো। ওহ সরি, শুধু আপনি আমাকে চেনেন, আমি তো আপনাকে চিনি না। আমি তোমাকে চিনি, তাই তো কথাটা বলা জরুরি। আর তুমি আমাকে চিনো না, সেটা না হয় চিনে নিবে, সমস্যা নেই। এখন আমি যেটা বলতে চাইছি, তোমাকে 3 মাস আগে যখন ভার্সিটিতে প্রথম এসেছিলে সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তোমার চুলগুলো একটু উস্কো খুস্কো, তোমার পোশাকটাও একটু ভিন্ন, সেটা সমস্যা নেই, আমি ঠিক করে নেব। এখন শুধু তুমি আমাকে হ্যাঁ রিপ্লাই দিবে, মানে আমি তোমাকে প্রপোজ করলাম আর তুমি সেটা অ্যাকসেপ্ট করবে। মুস্তাকিন মাত্র অর্ধেক খাবার শেষ করেছিল। সে কিছু বলতে যাবে তার আগেই মিষ্টি কোথা থেকে এসে এই মেয়েটার চুলের মুঠিতে ধরে তারপর বলতে লাগলো, তোর কত বড় সাহস! তোকে এতবার করে নিষেধ করার পরও তুই আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছিস। আর কি বলি তুই? ওকে ঠিক করে নিবি? ওর মধ্যে কি এমন নেই? আর কি ঠিক করা আছে সেটা তুই বলার কে? তোকে আমি আগে অনেকবার না করেছি মুস্তাকিনের পিছনে না আসতে, তারপর তুই এসেছিস। ভার্সিটিতে কি ছেলের অভাব পড়েছে? তোর কয়টা বয়ফ্রেন্ড লাগবে? এই পর্যন্ত তুই 3 বছরে 8টা বয়ফ্রেন্ড পটিয়েছিস, একটাও টিকলো না তোর আচার আচরণের কারণে। এখন কিনা তুই সব ছেলেদের বলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছিস। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। মিষ্টি কথা বলছে আর ওই মেয়েটাকে থাপ্পড় দিচ্ছে। মুস্তাকিন কি করবে বুঝতে পারছে না। সে কখনো এমন সিচুয়েশনে পড়েইনি, তাই সে আর কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি করে মিষ্টিকে এখান থেকে নিয়ে যায়। একটা মাঠের সাইডে দাঁড়িয়ে মিষ্টি হাঁপাচ্ছে আর মুস্তাকিন পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুস্তাকিন পানির পুতুলের ক্যাপটা খুলে মিষ্টির দিকে এগিয়ে দেওয়ার পর মিষ্টি পানির বোতলটা ফেলে দেয়। তারপর মুস্তাকিনের হাত ধরে নিয়ে ভার্সিটির পেছনের বাগানটায় আসে। এখানে আসার পর মুস্তাকিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো, আমি এমন মেয়ে ছিলাম না, আমি খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। আজকে কি করলাম সেটা আমি নিজেও জানি না। তোমার ভাগ যদি কেউ চাইতে আসে সেটা আমি কাউকে দিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, এটাও আজকে থেকে নয়, তোমাকে যেই দিন প্রথম দেখেছিলাম তোমার সঙ্গে ধাক্কা লেগেছিল সেই দিন থেকেই। তুমি জানো, আমাকে যদি কোনো একটা ছেলে প্রপোজ করতো তার 12টা বাজিয়ে ছেড়ে দিতাম। আর শরীরে টাচ করার কথা তো কোনো ছেলে চিন্তাও করেনি, কারণ একবার একটা ছেলে ভুলবশত কারণে নাকি ইচ্ছে করে আমার হাতে এক ধরনের থাপ্পড় দেয়, ছোটখাটো সেটা। আমি জানি না ভুলবশত নাকি ইচ্ছে করে। ওই ছেলেটার এমন অবস্থা করেছিলাম 2 দিন হসপিটালে ছিল। বিশ্বাস করো, আমি আগে কখনো কোনো ছেলের দিকে এত দায়িত্ব খাটাইনি যতটা তোমার উপর খাটিয়েছি। তোমাকে আমার লাগবে বেঁচে থাকার জন্য। শ্বাস যেমন প্রয়োজন, আমার জীবনে বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন শ্বাস হিসেবে। মুস্তাকিন কি বলবে বুঝতে পারছে না। তারপর সে ভাবতে লাগলো রাতের কথাটা। সেটা আবার মাথা থেকে বের করে মিষ্টিকে বলল, এখন আমি কি করতে পারি বলুন? আপনি আমার সম্বন্ধে এখনো ভালো কিছু জানেন না। আমি একজন ওয়েটারের কাজ করি, মাসে 10 থেকে 15,000 টাকার মতো। তা দিয়ে আমার কোনো মতে চলে যায়। কিন্তু আপনার লাইফটা আলাদা, আমার লাইফটা আলাদা। যে স্বপ্ন আমি কখনো দেখিনি, জানি না আর দেখা হবে কি না, হয়তো আর দেখা হবে না।
আপনারা অনেক বড়লোক পরিবারের সদস্য। আপনার এটা নিহাত বোকামি ছাড়া আর কিছুই না। এটা আপনার আবেগ। আজকে বলতেছেন এই কথা, 2 দিন পর যখন আপনার আবেগ শেষ হয়ে যাবে তখন হয়তো আর আমার কথা আপনার মাথায় থাকবে না, কিন্তু মাঝখান থেকে আমার লাইফটা শেষ হয়ে যাবে। আপনাদের ধনী পরিবারের ছেলেদের লেখাপড়ার সমস্যা হলে আপনাদের বাবা মারা ছেলেকে বিজনেসে বসিয়ে দিতে পারে, কিন্তু আমার বাবার তো আর বিজনেস নেই। ইনফ্যাক্ট আমার বাবাই নেই, বিজনেস তো দূরের কথা। আমার যদি এখান থেকে লাইফটা শেষ হয়ে যায় তাহলে আমার আর কিছু করার থাকবে না। তোমার লাইফে কিচ্ছু হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার গ্যারান্টি আমি দিচ্ছি তোমাকে। আর শোনো, তোমাকে আমি এখন সুন্দর করে বুঝিয়ে বলছি বলে ভেবে নিও না তোমার যা ইচ্ছে তা আনসার দেবে। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভেবেছো। আমার তোমাকে লাগবে তো লাগবেই, সেটা আপোষে নয়তো জোর করে। তারপরও আমার তোমাকেই লাগবে। আপোষে যদি মেনে নাও তাহলে তোমার জন্য ভালো হবে, আর জোর করে পেতে হলে আমাকে একটু কষ্ট করতে হবে, সেটা আমি অবশ্যই করব। মুস্তাকিন কিছুটা ভেবে তারপর জবাব দিল। আচ্ছা, আমাকে আজকের দিনটা সময় দিন, আমি কালকে এসে আপনাকে জানাবো। তুমি কালকে না, আরো 1 সপ্তাহ পরে বলো, কিন্তু তোমাকে হ্যাঁ বলতেই হবে, না বলতে পারবে না। মুস্তাকিন আর কিছু বলল না, ভার্সিটির দিকে চলে যাচ্ছিল। এমন সময় সামনে নিঝুম আর রাফিকে দেখতে পায়। নিঝুম চলে যায় মিষ্টির কাছে, আর রাফি মুস্তাকিনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে কি বললো? প্রপোজ করেছে তাই না? মেনে নে না ভাই, মেনে নে। একদিন সময় নিয়েছি, বলেছি কালকে এসে জানাবো। তা কি বলেছে? বলেছে কালকে না, আরো 1 সপ্তাহ পরে এসে বলতে। তার উত্তর নাকি হয়েছে, না যেন না হয়, না হলে নাকি সে হ্যাঁ উত্তর বের করবে। মিষ্টি আপু যেহেতু এই কথা বলেছে, তাহলে তোরা নিশ্চয় নেই বন্ধু, তুই ফেসে গিয়েছিস এক মাইনকা চেপাই, যেখান থেকে তোমাকে স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বের করতে পারবে না। তুই বন্ধু উত্তরটা হ্যাঁ বলে দে, এতে তোর ঝামেলা হবে না, আর মিষ্টি আপুকেও কষ্ট করতে হবে না। মুস্তাকিন কিছু না বলে ভার্সিটির দিকে চলে যেতে থাকে, আর পেছনে পেছনে রাফি যেতে থাকে। মুস্তাকিন ক্লাসে ঢুকে যায় ডাইরেক্ট। তারপর একে একে সবগুলো ক্লাস শেষ করে বাসায় গিয়ে রান্না করে খেয়ে তারপর রেস্টুরেন্টে চলে যায়। ওখানে যাওয়ার পর ম্যানেজার তার মুখ দেখে কিছু একটা আন্দাজ করতে পারে। ওখান থেকে মুস্তাকিনকে আলাদাভাবে ডেকে নিয়ে ম্যানেজার সাহেব বলল, মুস্তাকিম, কি হয়েছে তোমার? আজকে এরকম মনমরা কেন? অন্যদিনের মতো আজকের চেহারাটা কেমন যেন শুকিয়ে রয়েছে। কোনো কিছু নিয়ে কি চিন্তা করতেছো? করলে বলতে পারো নির্দ্বিধায়। না স্যার, এমন কিছু না, আসলে একটু তাড়াতাড়ি করে এসেছি তো তাই আর কি, টায়ার্ড লাগতেছে। সমস্যা নেই স্যার, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিয়ে তারপর কাজ শুরু করো, আর সাবধানে কাজ করবে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই স্যার। মুস্তাকিন ম্যানেজার সাহেবকে বলে তার কাজের জায়গায় চলে আসে। সেখানে এসে কাজ করতে করতে রাত 8টা বেজে যায়। তারপর সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে আবার হালকা কিছু খাবার রান্না করে খেয়ে তারপর পড়তে বসে। পড়া শেষ করে ফোনে অ্যালার্ম সেট করে শুয়ে পড়ে। সকালবেলা অ্যালার্মের শব্দে যখন ঘুম ভাঙে, মুস্তাকিন ঘুম থেকে উঠে পড়ে। তারপর রান্না বসিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আবার হালকা একটু পড়াশোনা করে নেয়। যখন 8টা 20 বেজে যায় তখন বই খাতা সব কিছু গুছিয়ে ব্যাগে রেখে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয় ভার্সিটির উদ্দেশ্যে। বেরিয়ে পড়ে। রাস্তায় এসে রিক্সা নিয়ে সোজা চলে যায় ভার্সিটির গেটের সামনে। সেখানে নেমে রিক্সাওয়ালা মামাকে তার প্রাপ্য মজুরি দিয়ে তারপর ভার্সিটির ভেতরে চলে যায়। উদ্দেশ্য তার সোজা ক্লাস, কিন্তু ক্লাসে যাওয়ার আগে মিষ্টি তাকে নিয়ে ভার্সিটির এক সাইডে চলে আসে। তাহলে আজকে তো তুমি উত্তর দিবে, তাই তো? এখন দেরি না করে তাড়াতাড়ি বলো, আই লাভ ইউ টু। এখন না বললে হয় না, ভার্সিটির সামনে এতগুলো মানুষ, সবাই দেখতেছে আমাদেরকে। তোমাকে কি বলতে বলেছি তুমি শোনোনি? এত মানুষ তুমি দেখতে পাচ্ছ আর আমাকে দেখতে পাচ্ছ না তুমি? ওরা সবাই তোমার থেকে কয়েকশো ফুট দূরে, তারা তোমার কথা শুনতে পাবে না। কিন্তু তুমি যদি এখন না বলো তাহলে এখন আমি যেটা করব সেটা কলেজের সবাই লাইভ দেখতে পারবে। আপনি আবার কি করবেন? বাবা, একদিনে এতটা উন্নতি হয়েছে তোমার যে তুমি থেকে সোজা আপনিতে চলে গিয়েছো। না মানে আসলে ভুলে বলে ফেলছি, আর হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরের বার যেন আর না হয়। এখন তাড়াতাড়ি বলো। মুস্তাকিন আর দেরি না করে সোজাসুজি বলে দেয়, আই লাভ ইউ টু। হ্যাঁ এখন ঠিক আছে বাবু। আচ্ছা, এখন তাহলে আমি ক্লাসে যাই। তোমার ক্লাসে এখনো আরো 25 মিনিট বাকি আছে। ক্যান্টিনে চলো, আমার বান্ধবীরা সেখানে ওয়েট করতেছে, ওরা ট্রিটের জন্য বসে আছে। মুস্তাকিন আর কোনো উপায় না পেয়ে মিষ্টির পেছন পেছন ক্যান্টিনে যায়। সেখানে গিয়ে রাফিকেও দেখতে পায়। রাফি নিঝুমের সঙ্গে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে তারা এখানে প্রেম করছে। মুস্তাকিন যাওয়ার পর রাফি এসে বলল, কি বলেছিলাম মামা? তখন তো আমাকে এতটাও পাত্তা দাওনি,
এখন কি হবে তোমার প্রেমে আমি ভিলেনগিরি করব গিয়ে, নায়িকার বাবাকে গিয়ে বলে দিব, তারপর তোমাদের প্রেমের সম্পর্ক ভেঙে দেব। ভাই তুই সত্যি বলতেছিস এটা করতে পারবি? আমারে কি পাগল কুত্তায় কামড়াইছে? জলে কুমির রেখে আমি নামবো আমার বান্দার মতো নাচে বা মিষ্টি আপু? আমি এসব প্যারা নিতে পারবো না ভাই। মুস্তাকিনকে নিয়ে মিষ্টির পাশে বসে। তারপর মিষ্টি আর মিষ্টির বান্ধবীরা অনেক কথাবার্তা বলছিল। মাঝখান থেকে মুস্তাকিন ফেসে যায়। রাফিও নিঝুমের সঙ্গে বেশ সালাপ করছে, কিন্তু মুস্তাকিন কারোর সঙ্গে কোনো কথা বলছে না। মিষ্টি বুঝতে পারে মুস্তাকিনের কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তাই মিষ্টি জিজ্ঞেস করলো, মুস্তাকিন তোমার কি কোনো সমস্যা হচ্ছে এখানে বসতে? আসলে আমি আগে কখনো এত মেয়েদের মাঝখানে বসিনি তো, তাই এমন হচ্ছে। একটু নার্ভাস ফিল হচ্ছে। মুস্তাকিনের কথা শুনে মিষ্টি কিছুটা খুশি হয়। তারপর মুস্তাকিনকে নিয়ে ওদের মাঝখান থেকে চলে আসে। এটা দেখে মুস্তাকিন বলল, আপনি আসেন কেন? আপনি থাকুন, আমি ক্লাসে চলে যাই। তোমার মনে হয় গালটা চুলকাচ্ছে। তোমাকে কালকে না করেছিলাম না আমাকে আপনি বলে না ডাকতে? তারপর আজকে তুমি আবার আমাকে আপনি বলে ডেকেছো। আর আগে, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার বান্ধবীরা না। আর যে বান্ধবী ইম্পর্টেন্ট ছিল সে এখন প্রেম করতেছে। ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আর হবে না কখনো। হ্যাঁ, মনে থাকে যেন সব সময়। মিষ্টি মুস্তাকিনকে নিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় আড্ডা দেয়। যখন মুস্তাকিনের ক্লাসের সময় হয় তখন মিষ্টি নিজেই মুস্তাকিনকে সঙ্গে করে নিয়ে মুস্তাকিনের ক্লাসের সামনে দিয়ে আসে। মুস্তাকিন ক্লাসে যাওয়ার পর মিষ্টি বলল, 12টার সময় চলে আসবে মাঠে, ওই পাশে। আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন ক্লাসে যাও, মন দিয়ে ক্লাস করো। মুস্তাকিন কোনো কিছু না বলে মাথা ঝাঁকিয়ে চলে যায় ক্লাসের ভেতরে। মুস্তাকিন ক্লাসের ভেতরে যাওয়ার পর রাফিকে দেখতে পায় না। বেশ কিছুক্ষণ পর আসে, তারপর মুস্তাকিনের পাশে বসে। যখন মুস্তাকিন জিজ্ঞেস করলো, কিরে এতক্ষণ কোথায় ছিলি? আমি সে কখন থেকে বসে আছি, তোর কোনো খবরই নেই। মামা, প্রেমকে তুমি একাই করবা? আমরাও তো করতে পারি নাকি? তুই আবার কার সঙ্গে প্রেম করা শুরু করলি? আগে তো বলিসনি। এটা কি বলার জিনিস নাকি? তোদের সামনে তো সবকিছু হচ্ছে, এতে আর না বলার কি আছে? মেয়েটা কে? তুই চিনিস, আমাদের সামনেই থাকে, নিঝুম, মিষ্টি আপুর বান্ধবী। রাফি তুই কি সিরিয়াস? দেখ, নিজুম আপু তোর থেকে 2 বছরের বড়। আর যদি আমার কথা বলি তাহলে বলবো যে আমার কোনো ফ্যামিলি নেই, কাউকে মানাতে হবে না। আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে। হ্যাঁ দোস্ত, আমি সিরিয়াস, আর চিন্তা করিস না, আমার ফ্যামিলি মেনে নেবে ওকে। মিষ্টি আপুর ভাইয়ের জন্মদিন নিঝুম যখন গিয়েছিল তখন বাবা মা ওকে পছন্দ করেছে অনেক। ছেলের বউ হিসেবে না, একটা মেয়ে হিসেবে আশা করি ছেলের বউ হিসেবেও তাদের মানতেও কষ্ট হবে না। যা করবি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে, যেন পরে পস্তাতে না হয়। হ্যাঁ, ভেবেচিন্তে নেব সবকিছু। রাফি আর মুস্তাকিন যখন কথা বলছিল তখনই ক্লাসে স্যার আসে। স্যার এসে একে একে চারটে ক্লাস করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা 10 বাজে। মুস্তাকিনের মিষ্টির কথা মনেই নেই। যখন ঘড়ির কাঁটা 12টা 15-তে ঠিক তখনই মিষ্টি এসে মুস্তাকিনকে ক্লাসের সামনে দাঁড়ায়। তারপর স্যারকে বলে উঠল, স্যার মুস্তাকিনকে একটু দরকার ছিল। স্যার মুস্তাকিনের দিকে একটু তাকিয়ে জিজ্ঞেস করলো, মুস্তাকিন তুমি কি ওকে চেনো? ও তোমার কি হয়? জি স্যার, চিনি ওনাকে, উনি আমার বড় আপু হয়। মুস্তাকিনের এমন কথাই রাফি মুস্তাকিনের দিকে ড্যাব করে তাকিয়ে থাকে আর মনে মনে বলল, চান্দু, আজকে তুমি বাইরে যাও, মিষ্টি আপু তোমার রস বানিয়ে ছেড়ে দেবে। আল্লাহ, তুমি এই অসহায় ভোলা ভালা ছেলেটাকে বাঁচিয়ে নিও, আর মাথার মধ্যে একটু জ্ঞান বুদ্ধি দিও। আর ওইদিকে মিষ্টি দরজার সামনে দাঁড়িয়ে থেকে রাগের কারণে 2 চোখ লাল হয়ে গিয়েছে। তারপর স্যার যখন মুস্তাকিনকে বাইরে যাওয়ার পারমিশন দিল তখন মুস্তাকিন তার ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার পর মিষ্টি মুস্তাকিনের ব্যাগ নিজের হাতে নিয়ে নেয়। তারপর মাঠের একপাশে গিয়ে বসে মিষ্টিকে বলে উঠল, ওই সময় স্যারকে জানি কি বলতেছিলে? আমার তো মনে পড়তেছে না, আরেকবার বলবে একটু কষ্ট করে। আসলে তুমি তো জানোই, দেখে আছো ওখানের পরিস্থিতি। ওখানে সবার সামনে কি করে বলতাম যে তুমি আমার গার্লফ্রেন্ড? এটা যদি বলে ফেলতাম যখন তোমার বাড়ির লোকজন জেনে যেত, তারপর কি হতো? অবশ্যই তেমন একটা ভালো হতো না তোমার জন্য। তারপর দেখা যেত তোমার ভার্সিটিতে আসে বন্ধ করে দিল। তোমার এত কিছু ভাবতেও লাগবে না। পরের বার থেকে যখন জিজ্ঞাসা করবে আমি কি, যে কেউ ওকে বলে ফেলবে আমি তোমার গার্লফ্রেন্ড হই। বউ বলতে পারো, আমি মাইন্ড করব না। অবশ্য একদিন না একদিন তো হবই, বা সেই দিনটাও খুব তাড়াতাড়ি। আচ্ছা চলো, আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবেন? 2টা থেকে তো আমাকে রেস্টুরেন্টে যেতে হবে। বেশি দূরে না,
এখান থেকে 5 মিনিটের রাস্তা, ওখানে গিয়ে একটু বসে থেকে তারপর চলে আসবো, বেশি দেরি করব না। মুস্তাকিন ও মিষ্টির কথায় সায় জানে। তারপর তারা হাঁটতে হাঁটতে যখন গেটের কাছে আসলো তখনই একটা গাড়ি আসে। ওই গাড়িতে মিষ্টি এবং মুস্তাকিন উঠে যায়। মুস্তাকিন প্রথমে অবশ্য উঠতে রাজি হয়নি, মিষ্টি জোর করে মুস্তাকিনকে উঠিয়েছে। 4-5 মিনিট পর একটা নদীর পাড়ে এসে দাঁড়ায় গাড়িটা। মিষ্টি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলল, আঙ্কেল আপনি এখানে একটু বসুন, আমরা একটু আসতেছি। ঠিক আছে মামুনি, তুমি এসো, আমি এখানেই থাকবো। মিষ্টি আর মুস্তাকিন চলে যায় নদীর পাড়ে। মুস্তাকিনের কল্পনাতেও ছিল না এরকম শহরের পাশে এত সুন্দর একটা নদী থাকবে। মুস্তাকিন আর মিষ্টি নদীর পাড়ে গিয়ে বসলো। তারপর মিষ্টি বলতে লাগলো, জানো মুস্তাকিন, ওই জায়গাটা না আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। যখনই মন খারাপ থাকে বা অনেক বেশি খুশি থাকি তখনই এই জায়গাটা চলে আসি। আজকে কি আপনার খুশি লাগতেছে নাকি দুঃখে এখানে এসেছেন? আজকের দিনটা আমার লাইফের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, যেদিন আমি তোমার মতো একটা ছেলেকে আমার লাইফে পেয়েছি। যাই কিছু হয়ে যাক না কেন, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি খুব অগোছল হয়ে যাব। এটা বলে মিষ্টি মুস্তাকিনের একটা হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। মুস্তাকিন তার অপর পাশের হাতটা দিয়ে মিষ্টির মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে তারপর মিষ্টিকে বলল, মিষ্টি, আমার সামনে এমন একটা দিন আসবে যেদিন তুমি আমাকে ভুল বুঝবে। যদি তুমি ভুল না বোঝো আমাকে, তাহলে আমি কথা দিচ্ছি একমাত্র আল্লাহ আর মৃত্যু ছাড়া কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। কিসের দিন? কোন দিনের কথা বলতেছো তুমি? আর আমি তোমাকে ভুল কেন বুঝবো? সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা এখন চলো, অনেক সময় হয়ে এসেছে। আমার আবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে রেস্টুরেন্টে। ঠিক আছে, আমি যদি ভুলও বুঝি তারপরও তুমি আমাকে সবটা বুঝিয়ে তোমার কাছে আগলে নিও। ঠিক আছে মহারানী। নদীর পাড়ে অনেকটা সময় কাটানোর পর মিষ্টি আর মুস্তাকিন চলে যায় যার যার গন্তব্যে। মুস্তাকিন বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে চলে যায় রেস্টুরেন্টে। সেখানে গিয়ে তার সব কাজকর্ম শেষ করে বাসায় ফিরে আসে। বাসায় আসার পর মিষ্টি কল দেয়, কি করতেছো তুমি? এই তো মাত্র বাসায় এসে ফ্রেশ হয়ে আসলাম। তুমি কি করো? আমি বাসার সকলের সঙ্গে আড্ডা মেরে এখন নিজের রুমে আসলাম। খাওয়া দাওয়া করছো? না এখনো করে নেই, মাত্র রেস্টুরেন্টে দেখে আসলাম। তুমি কি করেছো? আমি হালকা খাবার খেয়েছি, ডিনার করতে করতে রাত 10টা। আচ্ছা তুমি এখন খাবার খেয়ে তারপর পড়তে বসো, আর কালকে সকাল সকাল ভার্সিটিতে চলে আসবে, একসঙ্গে বসে নাস্তা করব। ঠিক আছে তাহলে বাই। মুস্তাকিন ফোন রেখে খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসে। পড়া শেষ করে 11টার সময় শুয়ে পড়ে যেন সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে। মুস্তাকিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে যখন রুমে আসলো তখনই মিষ্টির কল আসে। কোথায় তুমি? এতক্ষণ লাগে কেন? আর মাত্র 5 মিনিট, এর মধ্যে চলে আসবো। ঠিক আছে তাড়াতাড়ি আসো, আমি ক্যান্টিনে বসে আছি। ঠিক আছে আমি আসতেছি, তাহলে রাখি এখন। মুস্তাকিন ফোন কেটে মোবাইলের দিকে তাকিয়ে দেখে মাত্র 7:50 বাজে। এই নিয়ে এখন ইউনিভার্সিটিতে চলে এসেছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, একদিন হলো না প্রেম করার, এখনই প্যারা দিচ্ছে। এভাবে বিয়ে করার পর না জানি কিভাবে প্যারা দেবে। মুস্তাকিন তাড়াতাড়ি করে রেডি হয়ে 8:10-এর মধ্যে বেরিয়ে যায় বাসা থেকে। তারপর ক্যান্টিনে গিয়ে দেখে মিষ্টি একটু রাগ করে বসে আছে। তারপর মিষ্টি রাগটা ভাঙিয়ে খাওয়া দাওয়া করে দুজন মিলে। এভাবে তাদের মধ্যে চলে যায় 1 বছর। এখন মুস্তাকিন 2য় বর্ষের ছাত্র আর মিষ্টি ফাইনাল ইয়ারের। এই বছর মিষ্টির পরিবার থেকে বিয়ের অনেক চাপ দিচ্ছে। আজকে মিষ্টি যখন ভার্সিটি শেষ করে বাসায় যায় তখন বাসায় যাওয়ার পর শুনতে পায় আজকে রাতে নাকি তার বিয়ে। এটা শুনে মিষ্টির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাড়িতে সবার সঙ্গে চিল্লাচিল্লি করে নিজেই রুমে যায়। তারপর মুস্তাকিনকে ফোন করে, হ্যালো মুস্তাকিন, তুমি এখন কোথায় আছো? রেস্টুরেন্টে আছি আমি। তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানাতে এক্ষুনি চলে আসো, কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি আসো। মুস্তাকিন কিছু বলতে যাবে তার আগে মিষ্টি ফোন কেটে দেয়। আর মুস্তাকিনের ফোনে একটা মেসেজ আসে, ঠিকানাটা পাঠিয়ে দেয়। মুস্তাকিন ম্যানেজার সাহেবের কাছ থেকে গিয়ে ছুটি নিয়ে বেরিয়ে যায় ওই ঠিকানার উদ্দেশ্যে। মুস্তাকিনের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, ঢাকা শহরের জ্যাম, সেজন্য ওখানে গিয়ে দেখে মিষ্টি সহ মিষ্টির আরও কয়েকজন বান্ধবী দাঁড়িয়ে আছে, আর সাথে রাফি আর মুস্তাকিনের 2টা বন্ধু। মুস্তাকিন কাছে যাওয়ার পর মিষ্টি মুস্তাকিনের হাত ধরে একটা বিল্ডিংয়ের ভেতর ঢুকে। দেখে বোঝা যাচ্ছে কোন একটা অফিস হবে। ভেতরে ঢুকে দেখে বড় করে ব্যানার টানানো, কাজী অফিস নাম লেখা। মুস্তাকিন কিছু বলতে যাবে তার আগে মিষ্টি বলে উঠল,
এখন একটাও কথা না, যা বলবে বিয়ের পর একেবারে বলবে। এখন চুপচাপ বিয়ে করে নাও, তারপর কথা হবে। মিষ্টির কথা অনুযায়ী মুস্তাকিন সব জায়গায় ঠিকঠাকভাবে সাইন করে দেয় এবং কবুল বলে বিয়ে সম্পূর্ণ করে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মিষ্টি ট্রিট দেয়। ট্রিট দেওয়া শেষে মিষ্টি মুস্তাকিনের সঙ্গে মুস্তাকিনের বাসায় চলে আসে। বাসায় আসার পর মুস্তাকিন বলল, এসব কি মিষ্টি, হঠাৎ করে বিয়ে করে নিয়েছি? আজকে রাতে আমার বিয়ে ঠিক করেছিল বাবা মা, ইনফ্যাক্ট পরিবারের সকলে, তাই বাধ্য হয়ে এই কাজ করতে হয়েছে। আমি আর বাসে যাব না, এখন থেকে এখানেই থাকবো। তুমি আমার সঙ্গে থাকতে পারবে তো এই 20,000 টাকার সংসারে? অবশ্যই থাকতে পারবো। যদি থাকতে না পারতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না। আর এই দেখো, কিছুদিন পর এগুলো বিক্রি করে তুমি একটা বিজনেস শুরু করবে। মিষ্টি তার হ্যান্ড ব্যাগ থেকে 4টা টাকার বান্ডেল দেখে মনে হচ্ছে 4 লক্ষ টাকার মতন হবে। আর অনেক গহনাগাটি নিয়ে এসেছে বাসা থেকে। এগুলো কেন এনেছো মিষ্টি তুমি? এটা তুমি একদম ঠিক করোনি। তুমি আমার কাছে এসেছো খালি হাতে আসতে। এগুলোর কি দরকার ছিল? এগুলো যেভাবে এনেছো সেইভাবে তোমার কাছে রেখে দাও। বর্তমানে এগুলোর কোনো দরকার নেই আমার উপর বিশ্বাস আছে তো তোমার কোনো রকম কষ্ট হতে আমি দেবো না। বিশ্বাস আছে বলে পরিবারের হাত ছেড়ে তোমার হাত ধরেছি। ঠিক আছে, তাহলে এগুলো তুমি সাবধানে তোমার কাছে রেখে দিও। কিন্তু মিষ্টি আর কোনো কিন্তু নয়, যা বলছি তাই করো। মিষ্টি মুস্তাকিনের কথা মতো সবগুলো গয়নাগাটি এবং টাকা একটা সেফ জায়গায় রেখে দেয় এবং ফ্রেশ হয়ে আসে। দেখতে দেখতে প্রায় রাত 10টা বেজে গিয়েছে। মিষ্টি বাড়ি থেকে আসার সময় কোনো কাপড় চোপড় আনেনি বলে গোসল করে মুস্তাকিনের 2 ওয়াটার প্যান্ট এবং তার টি শার্ট পরেছে। তখন মুস্তাকিন গিয়েছিল বাহির থেকে এসে মিষ্টিকে এভাবে দেখে মিষ্টির দিকে এক নজরে তাকিয়ে থাকে। এটা দেখে মিষ্টি একটু লজ্জা পেয়ে মাথাটা নিচে নামিয়ে ফেলে। মুস্তাকিন মিষ্টির দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আমার সিনিয়র বউটাকে তো খুব সুন্দর লাগতেছে। তা ম্যাডাম, আজকে যদি আমি ভুল কোনো কিছু করে ফেলি তাহলে কি খুব খারাপ হয়ে যাবে? মিষ্টি কোনো কথা বলে না, মাথাটা নিচের দিকে নিয়ে রেখেছে। মুস্তাকিন এগোতে এগোতে মিষ্টিকে এক দেয়ালের সঙ্গে চেপে ধরে। তারপর মিষ্টি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথমে মিষ্টি কোনো রেসপন্স করেনি, একটু পর মুস্তাকিনের সঙ্গে রেসপন্স করতে থাকে। এতে যেন মুস্তাকিন প্রায় আরও পাগলের মতন হয়ে উঠল। মুস্তাকিন মিষ্টিকে কোলে নিয়ে বিছানায় নিয়ে শুয়ে তার সারা মুখে কিস করতে লাগলো। সকালবেলা যখন দুজনের ঘুম ভাঙে তখন দেখতে পায় কারোর শরীরে কোনো জামা কাপড় নেই। একটা কাঁথার নিচে দুজনেই শুয়ে রয়েছে। মুস্তাকিনের বুকের উপর মিষ্টি শুয়ে রয়েছে। মিষ্টি এটা দেখে খুব লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি করে মুস্তাকিনের থেকে সরে চাদরের নিচে চলে যায়। এটা দেখে মুস্তাকিন হাসতে থাকে আর বলতে থাকে, যা দেখার কালকে রাতে দেখে ফেলেছি, এখন আর লজ্জা পেয়ে লাভ নেই ম্যাডাম। তারপরে মিষ্টি কোনো কথা না বলে চুপ করে থাকে। এভাবে তাদের মধ্যে কেটে যায় আরও 7 দিন। 7 দিন পর মিষ্টির দাদা খবর পাঠায়, সাথে গাড়িও পাঠায়। তারা মেনে নিয়েছে এখন তাদের বাসায় যাওয়ার জন্য। মিষ্টি এবং মুস্তাকিন দুজনেই রেডি হয়ে চলে যায় মিষ্টিদের বাসায়। মিষ্টিদের বাসায় যাওয়ার পর মুস্তাকিন আর মিষ্টি যখন মিষ্টিদের ঘরের ভেতরে ঢোকে তখন সবাই বসার রুমে ছিল। মিষ্টিকে দেখে মিষ্টির দাদু কাছে এসে বললেন, তুই ওকে ভালোবাসতেই আমাদেরকে বলতেই আমরা কি না করতাম? আচ্ছা, এখন যা হওয়ার হয়ে গিয়েছে, বাদ দে, ওকে নিয়ে ভিতরে যা। মিষ্টির আব্বু মুস্তাকিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই তুমি ওই ছেলেটা যে প্রত্যেকদিন রাতের বেলা একটা ভিক্ষুককে খাবার আর টাকা দিয়ে যেতে? প্রত্যেক দিন না স্যার, শুধু 2 দিন। স্যার কেন বলছো? এখন থেকে আমাকে বাবা বলে ডাকবে। ও তাই নাকি? তাহলে আমাদেরকে মাফ করেই দিলেন। আমি তো ভেবেছিলাম হয়তো সারা জীবনও মাফ করবেন না। মিষ্টি আমাদের খুব আদরের। আমার বিশ্বাস ও নিজের ভালো নিজে বুঝতে পারে আর তোমার সাথে ভালো থাকবে বলেই তোমার সঙ্গে বিয়ে করেছে। ও স্যার, তাই নাকি? তাহলে আপনাদের কাছে মিষ্টি খুব আদরের আর আমার মায়ের কোনো অধিকার ছিল না এই বাড়িতে? মুস্তাকিনের এমন কথা শুনে এখানে থাকা সকলে চমকে ওঠে। তখন মিষ্টি কাছে এসে বলতে লাগলো, এসব কি বলতেছো মুস্তাকিন? আমি ঠিকই বলতেছি মিষ্টি। এই পরিবারের লোকজনগুলো আমার মাকে আজ 25 বছর ওনাদের থেকে দূরে করে রেখেছেন। কেন জানো? কারণ উনি ওনার ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন। আমি চেয়েছিলাম তোমার দাদুকে বোঝাতে, কিন্তু উনি কি বলেছিল জানো? ওনার নাকি কোনো মেয়ে নেই। সেই জন্য তোমার প্রপোজ করায় আমি রাজি হয়ে যাই। আমার বিশ্বাস ছিল তোমাকে তোমার দাদু মেনে নেবে। তুমি কি রিয়ানার ছেলে? আপনার কি মনে হয় এতক্ষণ পরে আমাকে এটা জিজ্ঞেস করছেন আমি আমার মায়ের সন্তান কিনা? আচ্ছা,
আপনি একটা কথা বলুন তো, আমার মা তো মিষ্টির মতো বিয়ের আগে পালিয়ে যায়নি, ভালোবাসার মানুষের সাথে, বরং উনি আপনাদেরকে অনেকবার বলেও ছিল, কিন্তু আপনারাও ওনার কথা শুনেননি, তাই বাধ্য হয়ে উনি এই রাস্তা বেছে নিয়েছিল। আমার বাবা সে কিনা কোনো দিক থেকে আমার চেয়ে কম ছিল, সর্বদিক দিয়ে আমার চেয়ে বেশি ছিল। আপনারা তো জানতেন আমার কোনো পরিবার নেই, কিন্তু আমার বাবার তো সব ছিল, তারপরও আপনারা আমার বাবা মাকে এক হতে দিতে চাননি। মুস্তাকিন যখন এসব কথা বলছিল তখন মুস্তাকিনের নানু দৌড়ে এসে তাকে নিয়ে জড়িয়ে ধরে, তারপর বলতে থাকে, নানা ভাই, তুই আমার রেহানার ছেলে। আমরা এই কয়েকটা বছর ধরে রেহানাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ওকে তোর বাবাকেও খুঁজেছি অনেক, কিন্তু কাউকেই পাইনি। নানু, তোমাদের এতদিনে আমার মায়ের কথা মনে পড়েছে? কই আগে তো তোমাদের মনে পড়েনি। 25টা বছর ধরে আমি আমার মায়ের কান্না দেখেছি। তোমরা 25টা বছর আমার মাকে দূরে সরে রেখেছো, আর কালকে তোমাদের নাতনি বাসা থেকে বেরিয়েছে, আজকে নাতনি জামা সহ বাসায় নিয়ে এসেছো। বিয়ের 5 বছর নাকি আমার মা এই দেশে ছিল, তখন তো আমার মায়ের কথা তোমাদের মনে পড়েনি? নানা ভাই, তোর আম্মু এখন কোথায় আছে? আমাদেরকে নিয়ে চল। আর তার দরকার হবে না নানু, তোমরা এতদিন আমার মাকে এই বাড়িতে আসতে দাওনি, আজ থেকে আমার মাকে আমি আর এই বাংলাদেশে আসতে দেবো না। আমি এখানে এসেছিলাম ঠিকই আমার মায়ের বদলে আমি ক্ষমা চাইতে, কিন্তু তোমরা আমার সব ধারণায় ভুল প্রমাণিত করলে। তোমাদের কাছে আমার মা মৃত। মুস্তাকিন যখন কথা বলছিল তখন মুস্তাকিনের ফোনে কল আসে। তখন মুস্তাকিন কলটা রিসিভ করে। হ্যালো আম্মু। কোথায় তুই মুস্তাকিম? তোকে তাড়াতাড়ি তোর দাদার বাসায় চলে আসতে হবে। তোর দাদার হার্ট অ্যাটাক করেছে, এখন একটু সুস্থ আছে। তুই তোর দাদার বাসায় চলে আয়। আম্মু, তোমরা বাংলাদেশে এসেছো কবে? আমাকে তো বলোনি। আর দাদা ভাইয়ের হার্ট অ্যাটাক করেছে সেটাও বলোনি কেন? তুই চিন্তা করবি বলেই এতদিন বলিনি। আমরা 1 সপ্তাহ আগে এসেছিলাম। এখন তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। ঠিক আছে আম্মু, আমি এখনই আসতেছি। এটা বলে যখনই মুস্তাকিন ফোন রেখে বের হতে যাবে তখনই মুস্তাকিনের নানা মুস্তাকিনের হাত ধরে বলল, নানা ভাই, তোর মা আমার একমাত্র মেয়ে ছিল, 2 ছেলে আর 1 মেয়ে। আমি আমার ছেলেদের থেকেও বেশি আদর করতাম আমার মেয়েকে। হঠাৎ করে আমার মেয়েটা এমন করে বসে, আমার যেন কি হয়ে যায়। আমিও রাগ করে, জিদ করে, অভিমান করে ওর সঙ্গে যোগাযোগ করিনি, কিন্তু গত 15 বছর থেকে ওকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ওকে কখনো পাইনি। আমি ওই জন্মদিনের দিন তুই যখন এসেছিলি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুই আমার রেয়ানার ছেলে। আমার রেয়ানার চেহারার সঙ্গে পুরো মিল তোর চেহারা, তোর কথার ধরনটাও আমার মেয়ের। তাই আমি ইচ্ছে করেই ওই কথাটা বলেছিলাম যেন তুই রেগে গিয়ে তোর পরিচয় দিয়ে দিস, কিন্তু সেটা আর হলো না। না না ভাই, আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না, আমাকে নিয়ে চল তোর সঙ্গে। পাশ থেকে মুস্তাকিনের নানু বলে উঠলেন, তুমি একটু চুপ করো তো, মুস্তাকিমকে বলতে দাও। নানা ভাই, কি হয়েছে? ফোনে তোমার আম্মু কি বলেছে? আমার দাদু হার্ট অ্যাটাক করেছিলেন 3 দিন আগে, এখন সুস্থ আছেন, বাসায় আছে। আম্মু বলেছে যেতে। ওনার 1 সপ্তাহ আগে আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছেন। মুস্তাকিনের এই কথা শুনে সবার মনটা খারাপ হয়ে যায়। মিষ্টি চিন্তা করে, মুস্তাকিন তো বলেছিল ওর পরিবার নেই, এখন ও আমার ফুফাতো ভাই প্লাস স্বামী। না না, ও আমার কিসের ভাই? এখন তো ও আমার একমাত্র স্বামী। মুস্তাকিন কোনো কিছু না বলে চলতে লাগলো এর পেছন পেছন। মুস্তাকিনের নানা ভাই এবং নানু ওরা দুজনে চলতে লাগলেন তাদের পেছনে। সারা বাড়ির মানুষ একসাথে গাড়ি করে মুস্তাকিনদের দাদুর বাসায় আসলেন। মুস্তাকিনদের দাদুর বাসা অনেকটা বড়, যেটা দেখে মিষ্টি হতবাক হয়ে যায়। মুস্তাকিন গাড়ি থেকে নামার পর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গার্ডেরা সালাম দিল ওকে। মুস্তাকিন সালামের উত্তর নিয়ে ভেতরে যায়। ভেতরে যাওয়ার পর দেখতে পাই সবাই বসার রুমে বসে আছে, গল্প করছে। মুস্তাকিনদের ফ্যামিলিতে তেমন কোনো মানুষ নেই। তার বাবার শুধু একমাত্র বোন, সেও কানাডায় থাকে। বাবার হার্ট অ্যাটাকের কথা শুনে কিছুদিন আগে বাংলাদেশে আসে। ওনার একটা মেয়ে এবং একটা ছেলে। মেয়েটা মুস্তাকিনের 2 বছরের ছোট আর ছেলেটা বড়। মুস্তাকিনকে মুস্তাকিনের দাদু দেখে, তাকে ওনার কাছে ডাকলেন। কেমন আছো দাদু ভাই? এখানে এসেছো অথচ আমার বাসায় একদিনের জন্য আসোনি কেন? দাদু, অনেক ঝামেলায় ছিলাম, সেই জন্য আসতে পারিনি। আম্মু আব্বুর কাছ থেকে সব সময় তোমার খবর নিতাম, কিন্তু গত 15 দিন ধরে আম্মু আব্বুর সঙ্গে ভালো করে কথা হতো না, তাই তোমার এই অসুস্থের কথাটা জানতে পারিনি।
সমস্যা নেই দাদু ভাই, এখন থেকে এখানেই থাকবে যতদিন বাংলাদেশে রয়েছো। এদিকে মুস্তাকিনের নানুর বাসায় মানুষ তার আম্মু এবং আব্বুর সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেয়। মুস্তাকিনের আম্মু এখনো তার নানুকে জড়িয়ে ধরে কান্না করছে। এর মধ্যে মুস্তাকিনের বাবা বলে উঠলেন, আব্বু, মুস্তাকিন তো এখন থাকতে পারবে না, পরে এসে থাকবে ও। আজকেই আমেরিকায় যাচ্ছে, কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, সেটা মুস্তাকিন হ্যান্ডেল করবে। আমি এখন যাইতে চাইতেছি না। মুস্তাকিনের আব্বুর এমন কথা শুনে সবাই অবাক হয়েছে, কারণ মাত্র 21 বছরের ছেলে কিভাবে কোম্পানি ডিল করবে। তাই মুস্তাকিনের দাদু বললেন, তুমি এসব কি বলতেছো? মুস্তাকিন কিভাবে হ্যান্ডেল করবে? ওর বিজনেস সম্পর্কে ধারণা রয়েছে? আপনি তো জানেনই না বাবা, মুস্তাকিন এখানে চলে এসেছে প্রায় 1 বছরের উপরে। আমার প্রত্যেকটা ক্লায়েন্ট ওর কথা জিজ্ঞেস করে মুস্তাকিন কবে আমেরিকায় ফিরবে। সে বিষয় নিয়ে মুস্তাকিন এখনই আমার চেয়ে ভালো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে। অবশ্যই ছোটবেলা থেকেই ওকে আমি অফিস মুখে করেছিলাম। সবার এমন কথা শুনে মিষ্টির প্রায় কান্নাই চলে আসে। মিষ্টি মুস্তাকিনের আম্মুর কাছে যায়, আর মুস্তাকিন চলে যায় রেডি হতে। মুস্তাকিনের আম্মু মিষ্টির মন খারাপটা বুঝতে পারে, তারপর মিষ্টিকে বলল, এই পাগলি মেয়ে, মুস্তাকিন তো আর একেবারের জন্য চলে যাচ্ছে না, ও কয়েকদিনের জন্য যাচ্ছে, আবার ফিরে আসবে, তারপর তোকে সঙ্গে করে নিয়ে একেবারে চলে যাবে। মুস্তাকিনের মায়ের এমন কথা শুনে মিষ্টি একটু অবাক হয়েছে। অবাক হবে নাই বা কেন? কালকে মাত্র ওদের বিয়ে হয়েছে, তাও মুস্তাকিন জানতো না। আজকে তার পরিবার জেনে গিয়েছে। মুস্তাকিন রেডি হয়ে নিচে আসে, আর কিছুক্ষণ পর বেরিয়ে যাবে। মুস্তাকিন মিষ্টির কাছে আসে, মিষ্টির কাছে এসে বলল, মন খারাপ? মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তারপর তো চলে আসবো। মন খারাপ কেন হবে? আমি আরো খুশি। তুমি আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তুমি দাদুকে শিক্ষা দেওয়ার জন্য আমার ব্যবহার করেছো। হ্যাঁ, এটা ঠিক যে আমি প্রথমে তোমায় ওইভাবে পছন্দ করতাম না, কিন্তু আমি আস্তে আস্তে তুমি আমাকে যতটা পছন্দ না করো তার চেয়ে অনেক বেশি আমি তোমায় পছন্দ করতে শুরু করি। আর যদি তোমাকে পছন্দ না করতাম, ভালো না বাসতাম, তাহলে আজকে আমি তোমায় বিয়ে করতাম না। আর হ্যাঁ, আমি চলে আসবো খুব শীঘ্রই। মিষ্টি কিচ্ছু বললো না। বেশ কিছুক্ষণ পর মুস্তাকিনকে সকলে মিলে এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে আসলো। এভাবে কেটে যায় প্রায় 1 মাস। এই 1 মাসে মিষ্টি প্রত্যেক দিন খবর নিত মুস্তাকিনের, কবে আসবে কবে আসবে করে মুস্তাকিনের আম্মুর মাথা খেয়ে নিয়েছে। অবশেষে 1 মাস পর মিষ্টির অপেক্ষা প্রহর যেন শেষ হলো। আজকে মুস্তাকিন আসবে। বাড়ির সকলে গাড়ি নিয়ে চলে আসে এয়ারপোর্ট থেকে মুস্তাকিনকে সঙ্গে করে নিয়ে মুস্তাকিনদের দাদুর বাসায় চলে যায়। ওখানে যাওয়ার পর রাত 10টা বেজে যায়। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। মুস্তাকিন যাওয়ার কিছুক্ষণ পর মিষ্টি রুমে যায়। মিষ্টি যাওয়ার পর মুস্তাকিন বলল, তুমি কি আমার সঙ্গে এই রুমে থাকবে? এটা তোমার একা রুম না, আমারও তো রুম। আমার করবে না। এখনো কি আমার উপরে রেগে আছো? আচ্ছা, আমি মানতেছি তো আমার ভুল হয়েছে, এখন ক্ষমা করে দাও। আমেরিকায় গিয়ে আমায় একবার ফোন করেছো, এই 1 মাসে করনি তো? আমি ফোন করতাম, তাও বলতে সময় নেই, পরে কথা বলতেছি, এসব বলে ফোন রেখে দিতে। তুমি তো জানোই ওখানে একটা মিটিং গিয়েছিলাম, তারপর সেখানে অনেক মানুষের সঙ্গে দেখা হয়। বাবার কোম্পানিতে আরও কয়েকটা মিটিং করতে হয়, যার আগে আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, সেগুলোর প্রস্তুতি নিতে হয়েছে। আর আমি যদি তোমার সঙ্গে কথা বলতাম তাহলে আমাকে আরও 1 মাস পরে আসতে হতো। 24 ঘন্টা আমি শুধু 5 ঘন্টা ঘুমিয়েছি, আর বাকি 19 ঘন্টা কাজ করতে হয়েছে যেন তাড়াতাড়ি দেশে আসতে পারি। মিষ্টি মুস্তাকিনের এমন কথা শুনে মুস্তাকিনকে জড়িয়ে ধরে, তারপর বলল, এখন থেকে আর এমন করবে না, মনে থাকবে তো? অবশ্যই আমার মহারানী। আচ্ছা, এখন আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। তুমি বসো, আমি নিয়ে আসতেছি। অন্য কোথাও যেতে হবে না, আমি যে মিষ্টি খাবো সেটা এখানেই আছে, এখন আমি সেটা খেয়ে নেই। এটা বলে মুস্তাকিন মিষ্টির ঠোঁট দুটোর মাঝে নিজের ঠোঁট দুটো বসিয়ে দেয়, আর খুব নরমভাবে মিষ্টির ঠোঁট দুটো চুষতে থাকে।